এই সিসি10 এবং আমাদের যে সেজ ম্যাথ বলো এবং লজিক বলো সেটা আমি পড়াবো। আর প্রোগ্রামিংটা তো অনুভব স্যার পড়াবে, ঠিক আছে? তো ওটা ভালো করে দেখে নিস। যারা যারা আর প্রোগ্রামিং দিয়েছে কিন্তু পুরোপুরি ভালো করে ফলো করিস অনুভবদের ক্লাসটা। পুরোপুরি অনলাইনেই করাবে আর প্রোগ্রামিংটা আমি আগে থেকে বলে দিচ্ছি। আরেকটা জিনিস, বাকি যে পার্টটা আছে আমাদের কাছে অনেকে এরকম আছিস যারা হয়তো বিভিন্ন জায়গাতে পড়িস, তো সিসি10 ছাড়া যে সিসি8 সিসি9 আছে ওটা পুরোপুরি সেলিম স্যার পড়াবে। আর সিসি10 এবং আমাদের যে এসিসি ব্যাপারটা আছে ওটা পুরোপুরি আমি পড়াবো। এরপর থেকে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে এভাবেই কিন্তু ভাগ 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 হয়ে যাবে। থার্ড সেমিস্টারে তোরা আমাদের দুজনের কাছে পড়েছিলি, আই থিঙ্ক খারাপ কিছু হয়নি। সবাই চ্যাটের মধ্যে রেসপন্স করো, খারাপ কি কিছু হয়েছে নাকি? পড়ে পড়ে খারাপ কিছু হয়েছে? সে ঠিক আছে, এমনি আজ করছি আমি কোশ্চেনটা, খারাপ খুব একটা হয়েছে নাকি একটু চ্যাটের মধ্যে দেখি একটু কারা কি বলছে। মানে খুব প্রবলেম হয়ে গেছে, সে ঠিক আছে না স্যার বলছে না স্যার খারাপ হয়নি, ও মানে বলতে চাইছে যে ভালো কিছু হয়নি খারাপও কিছু হয়নি, একটা মাঝখান থেকে একটা হালকা করে একটা খেলা চলেছে, এরকম কি হয়েছে? তো এই মুহূর্তে মার্কেটে যা চলছে, একটা জুটি ছিল হচ্ছে সচিন সেবাগের, আর এখন মার্কেটে ম্যাথামেটিক্সের জুটি চলছে। আর আমি বলে এসব বেশি বলে আমি পছন্দ করি না, ঠিক আছে? তো পিকনিকেও আমাদের জুটি হিট করে গেছে, সেটা আলাদা ব্যাপার, এসব নিয়ে কথাবার্তা বেশি বলতে চাই না। বাবা সকলকে ভাবে যে নিজের প্রশ্ন নিজে করছে, অত ওসব মন খারাপ করে লাভ নেই। যে আসার ছিল সে এসছে, যে আসার নেই আসেনি। তোকে আমি এক্সপেক্ট করি তুই অ্যাটলিস্ট আসবি, ঠিক আছে? এত কথা বলি, পিকনিকের দিনই তুই খেলে দিলি পুরোপুরি, এরকম করলে চলবে না। এবার ব্যাপারটা হচ্ছে নিজের তারিখ বা নিজের কি করব সেটা তো বোঝা যাচ্ছে না আলটিমেটলি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তবে এই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু হিট চলছে মার্কেটে, বারবার করে বলছি। তো ম্যাথামেটিক্সের হবস অ্যান্ড শ, বাবা অনেকে হবস অ্যান্ড শ মানেই জানে না। হ্যাঁ, হবস অ্যান্ড শ মানেই জানে, হবস অ্যান্ড শ কি জিনিস আর তুই বলে দিবি। ম্যাথামেটিক্সের ব্যাড বয়েজ বলতে পারিস এই মুহূর্তে চলছে এখন মার্কেটে। সেলিম স্যার তো এগুলো বলবে না, হ্যাঁ যাই হোক সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? ওকে, মানে মোদি আর অমিত শাহ জুটি মনে হচ্ছে, ঠিক আছে? মোদি আর অমিত শাহ জুটি মনে হচ্ছে। এবার কে মোদি কে অমিত শাহ সেটা নিয়ে কথা বলছি না এখানে। তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। ওকে, আমাদের দেখ নিজের প্রমোশন তো এভাবে নিজে করা যায় না, তোরা করিস না বলি মাঝে মাঝে নিজের প্রমোশন করতে হয়। এরকম যদি তোরা করিস, যদি মাঝে মাঝে প্রমোশন করছিস, তার নিজের প্রমোশন এত করে করতে হয় না। তোরা করিস না, তুই নিজে করি একটু ব্যাপারটা। যাই হোক ঠিক আছে, ওকে যাই হোক ঠিক আছে। কালকে আমাকে একটা পাবলিক বলছে স্যার আপনি প্রমোশন কিন্তু বেশ ভালোই করেন। বললাম যে প্রমোশন কেন করি, ভালো করে বল দেখি প্রমোশন কেন করা হয়। আগে বল, তুই বল প্রমোশনটা কেন করা হয়। বলছে স্যার জানি না স্যার প্রমোশন কেন করা হয়। বললাম তুই আমার পড়া পছন্দ হয় তো? বলে হ্যাঁ স্যার খুব ভালো লাগে, আপনার পড়ানো তো বেশ সুন্দর লাগে, ইন্টারেস্টিং লাগে, পড়েছি এতদিন ধরে, 3-4 সেমিস্টার পড়ছি। বললাম তুই বেরোনোর পরে 6 সেমিস্টার থেকে বেরোনোর পরে তুই এই কথাটা কতজনকে বলবি? হ্যাঁ, বলছি যে হ্যাঁ স্যার বলবো, যখনই কেউ জিজ্ঞেস করবে তখন বলবো। ঠিক আছে, ওকে। আমি যদি কতজনকে বলবি, তোকে কেউ জিজ্ঞেস করলে তারপর তুই বলবি তো? বলছে হ্যাঁ। আমি কিন্তু তুই যদি আমাকে নিয়ে একটা পোস্ট করিস, তুই যদি কাউকে না বলিস, সেই পোস্টটা এমনি ছড়িয়ে যাবে। তাহলে এইটাকে প্রমোশন বলে। মুখে তুই যদি বলিস তাকে মাউথ টু মাউথ প্রমোশন বলা হয়। আর তুই যদি একটা পোস্ট করে দিস বা যদি একটা ফেসবুকে পোস্ট করে দিলি, সেই পোস্টটা কিন্তু অনন্তকাল থেকে যাবে, কেউ না কেউ দেখবে জিনিসটা। তো তোকে বেশি মুখ চালাতে হলো না। তুই আমার ব্যাপারে 1 বছর বলবি, 2 বছর বলবি, 3 বছরের বেলা তুই বলবি। তুই কি সারা জীবন ধরে অয়েন্দাকে নিয়ে নাচবি নাকি? কোনোদিন পসিবল না, কোনোদিন পসিবল না। এই জন্য বারবার করে একটু মাঝে মাঝে পোস্ট করতে বলি, যে 2 বছর তুই মুখে মুখে বলবি, তারপর 3 নম্বর বছর থেকে তোর মুখে বলতে হবে না, বিকজ তুই নিজের লাইফে কাজে বিজি হয়ে যাবি। ঠিক আছে, তাই জন্যই কিন্তু প্রমোশনটা করা, নিজের রিচ বাড়াতে নিজেকেই প্রমোশন করতে হবে। যাই সেটা আলাদা ব্যাপার, আর কি করবো। কিন্তু তার সাথে সাথে কতজন জয়েন করেছে বাবা, এতজন জয়েন করেছে কেন, বাপরে বাপ। ঠিক আছে, আলাদা ব্যাপার। চলো এবার তাহলে শুরু করি ব্যাপারটা একটু। আমাদের প্রথম থেকে কিন্তু ভালো করে পড়তে হবে। সিসি8 সিসি9টা সেলিম স্যার পড়ানো স্টার্ট করে দিয়েছে। আজকে আমি সিসি10 নিয়ে পড়ানো শুরু করছি। আমি কিন্তু পুরোপুরি রুটিনটা দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত রুটিন পাওনি, একবার নিজের গ্রুপ ডেসক্রিপশনটা দেখো, রুটিনটা পেয়ে যাবে। রুটিনে 6 দিন ক্লাস দেওয়া আছে কি? ঠিক আছে, রুটিনে কি 6 দিনের ক্লাস দেওয়া আছে? আমাকে একটু বলতো বাবা, রুটিনে কি 6 দিনের ক্লাস দেওয়া আছে? তো রুটিনে তাহলে 6 দিন ক্লাস দেওয়া আছে। দেখ বাবা, 6 দিন সবসময় ক্লাস হবে না। সেকেন্ড সেমিস্টার যখন পড়ানো শুরু হবে তখন সেই 6 দিনটা কমে 5 দিন বা 4 দিন হতে পারে।
বাট হ্যাঁ মানে ওই আর কি, মানে আমার 6 দিন হচ্ছে, তোদের 5 দিনই হচ্ছে। লজিক আর স্টেজ ম্যাথ তো আলাদা আলাদা আছে তোদেরকে, তো ওটা 5 দিনই হচ্ছে। হ্যাঁ বল। বলছি ওখান থেকে বলেছিলেন ফোন করে সেই ম্যাথ পড়াতে? হ্যাঁ কি বলছিস, কি বলছি? মৌলানা আজাদ কলেজে ওখান থেকে বলেছিলেন সেই ম্যাথ পড়াতে? ও হ্যাঁ, আমি এটা বলা হয়নি বাবা, আমি ভুলে গেছিলাম। আমি ফোন করব, দেখি ফোন করব। এখন তোরা কিছু বলিস না? স্যার বলেন যে আর পড়তে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি জিনিসটা কি করা যায়। আমি একবার বলছি, আমি একটা ছোট্ট করে বলবো, দেখি বলার চেষ্টা করি আমি জিনিসটা। তোরা কেউ কিন্তু কিছু বলিস না, আমি ভুলে গেছিলাম। আমি আজকে একবার ফোন করব, ঠিক আছে? আমি আজকে আবার ফোন করছি, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওকে দাঁড়া, এবার না টপিকটা শুরু করি, ঠিক আছে? ওকে, আগের দিন কিন্তু আমি পুরোপুরি আমাদের সিলেবাসে মেকানিক্সে সিসি10 যে মেকানিক্স পার্টটা আছে, সেই মেকানিক্সে কি কি আছে ওটা নিয়ে কিন্তু পুরোপুরি ডিসকাস করে দিয়েছিলাম। এবার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে মেকানিক্স তো আমাদের পুরোপুরি আছে, মেকানিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কি করা হয় কি না করা আমি নিয়ে কথাবার্তা বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে মেকানিক্সটা আছে আমাদের সিসি10-এ, এই মেকানিক্সের কি ফুল সিলেবাসটা আমাদের 4th সেমিস্টারে আছে, নাকি মেকানিক্সের কিছুটা পোর্শন আমাদের 4th সেমিস্টারে আছে? পুরোটা আছে নাকি কিছুটা আছে জানার জন্য সবার আগে মেকানিক্সের মধ্যে কি কি আছে সেটা ভালো করে বুঝতে হবে। আমি যদি মেকানিক্সটাকেই ভালো করে না বুঝি যে মেকানিক্সের মধ্যে কি কি আছে, ফিজিক্সের কোন ব্রাঞ্চকে মেকানিক্স বলে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আলটিমেটলি আমাদের 4th সেমিস্টারে কি কি আছে অ্যাকচুয়ালি। যেরকম দেখেছিলাম এই মেকানিক্সের সিলেবাসে কি কি আছে বুঝতে না পারার জন্য একটা বা দুটো স্টুডেন্ট না ভুল বই কিনে নিয়ে চলে এসছে। আছে আমাদের সিলেবাসে পার্টিকেল ডাইনামিক্স, ও কিনে নিয়ে এসছে রিজিড ডাইনামিক্সের বই। তো ডাইনামিক্স তো দেখেছে, বাট দেখেনি সেটা পার্টিকেল ডাইনামিক্স নাকি রিজিড ডাইনামিক্স। এই জন্য আমি কিন্তু বইয়ের ছবি দিয়ে দিয়েছিলাম এবং পাকা মোটা মারতে বারণ করেছিলাম, বাট সেটা শোনেনি। সেটা আলাদা ব্যাপার, যে বইটা কিনেছে ওখানেও ডিনামিক্সের কিছু পোর্শন আছে পার্টিকেলের, রিজিড ডিনামিক্সটা আমাদের লাগবে না, সেটা আলাদা ব্যাপার, বাদ দাও। তো সবার আগে আমাকে ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝবি যে এই যে আমাদের মেকানিক্সটা আছে, এই যে আমাদের মেকানিক্স পার্টটা আছে, এই মেকানিক্স পার্টটা অ্যাকচুয়ালি কি, ফিজিক্সের কোন ব্রাঞ্চকে মেকানিক্স বলা হয়? ফিজিক্সের যেই ব্রাঞ্চে কোনো একটা বডির অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এবার বডির অবস্থা মানে কি, আমি যদি তোর অবস্থা এক্ষুনি জিজ্ঞেস করি, তুই কি বলবি ভালো না খারাপ? আমি যদি বলতে তুই এখন কি করছিস, তুই বলবি যে আমি বসে আছি বা আমি এখন একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি। সেরকমই আমি যদি কোনো বডির অবস্থা জিজ্ঞেস করি, তার মানে কি, হয় সেই বডিটা পুরোপুরি রেস্টে আছে অথবা সেই বডিটা মুভ করছে। বডির এই দুখানেই অবস্থা হতে পারে, হ্যাঁ কিনা একটু বলবি। তোর অনেক রকমের অবস্থা হতে পারে, বাট আমি যদি একটা জড় পদার্থের কথাবার্তা বলি, সেই জড় পদার্থের কত ধরনের অবস্থা হতে পারে? এই দু ধরনের অবস্থা ছাড়া আর কি কোনো অবস্থা হতে পারে একটা জড় পদার্থের? হয় সেই জড় পদার্থটা পুরোপুরি স্থির অথবা সেই জড় পদার্থটা মুভ করছে। সে কোন ভেলোসিটিতে মুভ করছে, তার অ্যাক্সিলারেশন কি, সেটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেগুলো পরের কথা। বাট এই দুখানা অবস্থা ছাড়া কি আর কোনো অবস্থা হতে পারে? তাড়াতাড়ি রেসপন্স করে, চ্যাটে রেসপন্স করবে, কথা বলবে না বেশি, ঠিক আছে? এছাড়া কি আর কোনো অবস্থা হতে পারে? না, হতে পারে না। তাহলে এই দুখানেই অবস্থা আছে। যেহেতু এই দুখানেই অবস্থা আছে, তাই জন্য মেকানিক্সের দুটো পার্ট। তাহলে যেই পার্টে বডির অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মেকানিক্স। অবস্থা বলতে কি, হয় সেই বডিটা পুরোপুরি রেস্টে আছে অথবা সেই বডিটা মুভ করছে কোনো একটা ভেলোসিটিতে। তাই জন্য যেহেতু দুটো পোর্শন মেকানিক্সের, ওই জন্য মেকানিক্সের দুটো ব্রাঞ্চ, যেহেতু বডির দুখানাই অবস্থা আছে, হয় রেস্টে অথবা মুভ করছে, এই জন্য মেকানিক্সের দুটো ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের ডাইনামিক্স, একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের স্ট্যাটিক্স। এবার তুই বলতো যে কোন ব্রাঞ্চে কোন অবস্থা নিয়ে কথাবার্তা বলা হয়েছে? স্ট্যাটিক্সে কি মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে নাকি রেস্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে? তোর নামটা দেখে কি মনে হচ্ছে? রেস্ট। স্ট্যাটিক নামটা দেখে তোর কি মনে হচ্ছে? রেস্ট। বিকজ স্ট্যাটিক কথার অর্থটাই হচ্ছে যেটা স্থির। দেখবি যারা সরকারি চাকরির পরীক্ষা দিবি না, তোদের একটা স্ট্যাটিক বলে পোর্শন আছে। ওই স্ট্যাটিক আর এই ফিজিক্সের স্ট্যাটিক কিন্তু ডিফারেন্ট, বাট দুজনের মানেটা সেম। স্ট্যাটিক মানে যেই জিনিসটা কোনোদিন চেঞ্জ হয়নি। 2006 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল, এই জিনিসটা কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে এই পার্টটা স্ট্যাটিকের মধ্যে পড়ছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ইউনিভার্সাল ট্রুথ, এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা স্ট্যাটিকের মধ্যে পড়ছে। তাহলে স্ট্যাটিক মানে কি, যে জিনিসটা স্থির কোনোদিন চেঞ্জ হবে না। স্ট্যাটিকের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে রেস্ট। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ কিনা একটু বলবি। তাহলে ফিজিক্সের যেই ব্রাঞ্চটাকে আমি স্ট্যাটিক্স বলছি,
সেই ব্রাঞ্চে কি বডি পুরোপুরি রেস্টে আছে। এবার তোরা বলবি যে বডি পুরোপুরি রেস্টে আছে, এটা নিয়ে তুমি এত কথাবার্তা বলছো কেন? ঠিক আছে, এটা হতেই পারে যে বডি রেস্টে আছে, তাহলে বডি রেস্টে আছে, এটা আবার কি এক্সট্রা আছে? একটা বডি রেস্টে আছে, একটা চেয়ার এখানে বসে আছে, আমি এটা দিয়ে কি পড়াশোনা করব? আরে বাবা, চেয়ারটা কোন ফোর্সের জন্য বসে আছে? ঠিক আছে, চেয়ারটা কোন পার্টিকুলার ফোর্সের জন্য বসে আছে, চেয়ারটার উপরে কি কি ফোর্স কাজ করে সেই চেয়ারটাকে পুরোপুরি রেস্টে রেখেছে, এগুলো কি আমার জানতে ইচ্ছা হতে পারে না? বাট এটা 3-4টে বডি একসাথে জুড়ে রেস্টে আছে, তাহলে কোন কোন ফোর্স এই পুরো সিস্টেমটার উপরে অ্যাপ্লাই হয়ে ওই জিনিসটাকে রেস্টে রেখেছে, এটাকে আমি জানতে ইন্টারেস্টেড হতে পারি না? দ্যাটস ওয়াই এই ব্রাঞ্চটা আমাদের কাছে কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং ব্রাঞ্চ। এখানে অনেক বডি অনেক কমপ্লেক্স ভাবে রেস্টে থাকবে, আমরা বের করব যে ওই বডিটা কোন পার্টিকুলার ফোর্সের ওপর ডিপেন্ড করে রেস্টে আছে। ঠিক আছে, একটা ছেলে কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট করছে, তো জানতে ইচ্ছা করবেন যে মালটা কি পড়াশোনা করছে যার জন্য এত ভালো রেজাল্ট করছে? ঠিক সেম জিনিসটা হচ্ছে এখানে, কোন পার্টিকুলার বই ফলো করছে, কোন স্যারের কাছে পড়ছে, তো কি জানতে ইচ্ছা করবে না? এই কি অয়ন স্যারের কাছে পড়ছে যে ভালো রেজাল্ট করছে, তো জানতে ইচ্ছা করবে না জিনিসটা? তাহলে সেরকমই হচ্ছে আমাদের স্ট্যাটিক্স ব্রাঞ্চ। ঠিক আছে, ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। যেখানে পাচ্ছিস সেখানে প্রমোশন মেরেছি, তুই ভাবতে পারছিস কিরকম হয়ে গেছি আমি? যেখানে পাচ্ছি সেখানে প্রমোশন মেরে দিচ্ছি ছোট্ট করে। ব্যাপারটা কি পুরোপুরি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বল বাবা। আমাদের কোনটা কিনতে হবে? ডিনামিক্স। আগে আমাকে পুরোপুরি বলতে দে। মেরে দিল মে जो बात है वो मुझे कहने दे पहले, তারপর বই ফই নিয়ে কথাবার্তা বলবো। মনের ব্যথাটাকে আমাকে বলতে দে একটু এখানে। কি বলছিস? হিন্দিতে পড়াও না। কি বলবো? কি 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 পড়াও না বলবো? হিন্দিতে, হিন্দি। ও হিন্দিতে পড়াও না? না ভাই পারবো না, ভাই পারবো না। হিন্দিতে পড়ালে তুই নিজে হিন্দি ভুলে যাবি, সেটা তুই চাস? বাচ্চা কাচ্চা সব ছেড়ে দেবে আমাকে এখানে, সেটা তুই চাস? বাট চিন্তা একটা যেটা বড় চিন্তা আমি পরে শুনছি, আগে বড় সাবজেক্টটা নিয়ে আলোচনা করি একটু। তাহলে ফিজিক্সের যে ব্রাঞ্চে পুরো বডিটা রেস্টে আছে সেই ব্রাঞ্চটাকে আমি বলছি স্ট্যাটিক্স। আর যেই ব্রাঞ্চে বডিটা মুভ করছে, কন্টিনিউয়াসলি একটা বডি মুভ করছে, সেই ব্রাঞ্চে যেই ব্রাঞ্চে বডির মুভমেন্ট নিয়ে আলোচনা করা হয়, যে একটা বডি মুভ করছে দেখতে পাচ্ছি, কত ভেলোসিটি রে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো রে, এটার উপরে অ্যাক্সিলারেশনটা কত আছে রে, কোন ফোর্স দিয়ে ধাক্কা মারার জন্য বডিটা মুভ করছে, এই সব জিনিসপত্র যদি আমার জানতে ইচ্ছা করতে হয়, তাহলে আমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করবো এই মুহূর্তে? ডাইনামিক্স নিয়ে পড়াশোনা করব। কিন্তু এখানে তুই তোর জানতে ইচ্ছা থাকুক বা না থাকুক, তোকে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য দুটো ব্রাঞ্চই পড়তে হবে, এটা হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু বলবি। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে যেটা বলার চেষ্টা করছি আমি। তাহলে যেই ব্রাঞ্চে বডির মুভমেন্ট নিয়ে আলোচনা করা হয় সেই ব্রাঞ্চে বলবো ডাইনামিক্স, যেই ব্রাঞ্চে বডি রেস্ট নিয়ে আলোচনা করে সেই ব্রাঞ্চে বলবো আমি স্ট্যাটিক্স। এবার খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝবি জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। এবার বুঝতে হবে যে পৃথিবীতে ক ধরনের বস্তু আছে। খুব ভালো করে শুনবি জিনিসটা, পৃথিবীতে ক ধরনের বস্তু আছে। খুব ইন্টারেস্টিং জায়গা কিন্তু এটা। এমন বস্তু আছে, খুব ভালো করে শুন, এমন বস্তু আছে যে বস্তুটাকে তুই খালি চোখে দেখতে পারিস, খুবই ছোট বস্তু, খুবই নগণ্য বস্তু, আর সেটাকে খালি চোখে দেখা যায়। এমন বস্তু আছে যেটাকে খালি চোখে দেখা যায় না, সেটাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। সেই বস্তুটা কিন্তু আছে, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তো কি খালি চোখে দেখতে পারিস না, তোকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং জায়গা, এটা কিন্তু কেউ মিস করবে না, এসব কিন্তু কেউ বলবে না, ভালো করে শুনবে। আর এটা বড় বস্তু, সেটা তুই খালি চোখে একদম দেখতে পাচ্ছিস। একটা বস্তু তোকে একটু চোখটা একটু কুচকে দেখতে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আছে, আচ্ছা ছোট বস্তু খুব, বাট তুই খালি চোখে একটু কষ্ট করলে দেখতে পারবি। একটা বস্তু যেটাকে তুই অনেক দূর থেকে দেখতে পাচ্ছিস, বড় বস্তু বেশ সুন্দর। একটা বস্তু যেটা তুই খালি চোখে দেখতে পারবি না, তাকে তোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এই জন্য পৃথিবীতে দু ধরনের বস্তু আছে, একটাকে বলা হয় ম্যাক্রো অবজেক্টস, একটা হচ্ছে মাইক্রো অবজেক্টস। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। একটা হচ্ছে ম্যাক্রো অবজেক্ট, হচ্ছে মাইক্রো অবজেক্টস। আমাদের এই যে মেকানিক্সটা আছে না, এই মেকানিক্স আমরা যেই অবজেক্ট নিয়ে আলোচনা করি, অবজেক্ট মানে যেই বস্তুগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো হচ্ছে ম্যাক্রো অবজেক্টস।
আর কারো 6th সেমিস্টারে যদি অ্যাডভান্স মেকানিক্স অ্যাজ আ ডিএসসি পেপার পড়ে যায়, সেখানে আমরা যেই অবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো সেখানে ম্যাক্রো অবজেক্টও আছে, সেখানে মাইক্রো অবজেক্টও আছে। দারুণ ইন্টারেস্টিং জিনিস, যেগুলোকে খালি চোখে দেখা যায় না তাদের ডিনামিক্স এক ধরনের, যেগুলোকে খালি চোখে আমি দেখতে পাচ্ছি তাদের মোশন বা তাদের ডিনামিক্স এক ধরনের। তবে আমাদের বাচোয়া 4th সেমিস্টারে আমাদের ম্যাক্রো অবজেক্টসের মেকানিক্স পোর্শনটা আছে, যেগুলো আমি খালি চোখে দেখতে পারি। এবার খালি চোখে দেখতে পারি এরকম বস্তুর মধ্যে আমি কিন্তু ডিস্টিংগুইশ করেছি, যেটাকে একটু কাছে গিয়ে দেখতে হয় যে হ্যাঁ একটা বস্তু আছে তো, ঠিক আছে, আর একটা বড় বস্তু যেটাকে তুই দূর থেকেও দেখতে পারবি। তাহলে এই জন্য আমাদের ম্যাক্রো অবজেক্টসকে, যেগুলো খালি চোখে দেখা যায়, ওটাকে দুভাগে ভাগ করেছে। একটা বলছে পার্টিকেল, একটা বলছে রিজিড বডি। খুব ভালো করে শুনবি কিন্তু। তাহলে ম্যাক্রো অবজেক্টসকে আবার দুভাগে ভাগ করেছে। একটা ম্যাক্রো অবজেক্টসের মধ্যে প্রথম পোর্শনটা হচ্ছে পার্টিকেল। কাকে পার্টিকেল বলে সেটা আমি বোঝাবো, চিন্তা করার দরকার নেই। আরেকটা বডি হচ্ছে আমাদের রিজিড বডি, ঠিক আছে? ওকে, যেভাবে আমাদের জেনারেলি আমরা কি করি, একটা ছেলে বা মেয়েকে দেখলে তাকে দুভাবে ডিস্টিংগুইশ করি, হয় ছেলেটা রোগা অথবা ছেলেটা মোটা। এটা ছাড়া তো আমরা কথাবার্তা বলি না জেনারেলি। সেরকমই এখানে এই অবজেক্টসকে, ম্যাক্রো অবজেক্টসকে দুভাবে ডিস্টিংগুইশ করেছে। একটা হচ্ছে আমাদের পার্টিকেল, একটা হচ্ছে আমাদের রিজিড বডি। পার্টিকেল হচ্ছে খুব ছোট একটা বস্তু, যেটাকে খালি চোখে দেখা যায়। আর রিজিড বডি হচ্ছে একটা বড় বস্তু, যেটাকে তুই দূর থেকে অবজার্ভ করতে পারবি। যদিও এটা কিন্তু এই দুজনের প্রপার ডেফিনেশন না, জাস্ট আমি বোঝানোর জন্য তোকে বললাম। এবার পার্টিকেল কাকে বলা হয়, খুব ভালো করে শোন। পার্টিকেল কাকে বলা হয়? পার্টিকেল হচ্ছে এমন একটা বস্তু, যেই বস্তুটা একটা পয়েন্ট দিয়ে তৈরি হয়, যেই পয়েন্টের উপরে একটা মাস চাপানো থাকে। আগে বল পয়েন্টের ডেফিনেশন কি রে? খুব ভেরি গুড, এ পয়েন্ট উইথ আ মাস। প্রিয়াংশু ভট্টাচার্য বলছে এ পয়েন্ট উইথ আ মাস। ভেরি গুড ডেফিনেশন, এ পয়েন্ট উইথ আ মাস, ঠিক আছে? আগে বল পয়েন্টের ডেফিনেশন কি? পয়েন্ট মানে কি? যার লেন্থ, ব্রেথ, হাইট কিছুই নেই, বাট তুই তবু সেই জিনিসটাকে দেখতে পারিস। হ্যাঁ কিনা একটু বল। এমন বস্তু যার লেন্থ, ব্রেথ, হাইট কিছু নেই, বাট তবু তুই সেই জিনিসটাকে দেখতে পারিস, তাকে বলা হয় পয়েন্ট। পয়েন্টকে অবজার্ভ করা যায় তো। এবার তুই যদি সেই পয়েন্টের গায়ে একটা মাস চাপিয়ে দিস, মাস মানে কি? যে কোনো কিছু হতে পারে। তুই যেটা মাস চাপিয়ে দিস পয়েন্টের গায়ের উপরে, তাহলে পয়েন্ট উইথ এ মাস, এই জিনিসটাকে বলা হয় পার্টিকেল। পার্টিকেলের না লেন্থ থাকে, না ব্রেথ থাকে, না হাইট থাকে, খালি পার্টিকেলটার কি থাকে? মাস থাকে। আর যেহেতু পার্টিকেলের মাস আছে, ওই জন্য পার্টিকেলটার ওয়েটও থাকে। যেই বস্তুর মাস আছে সেই বস্তুর ওয়েটও আছে না? বলতো ওয়েটের ডেফিনেশনটা কি? ওয়েট মানে কি? মাস যদি এম হয় কোনো বস্তু, তাহলে ওয়েটটা কত হয় একটু বলতো আমাকে, জলদি বল। কোনো বস্তুর মাস যদি এম হয় তাহলে ওয়েটটা কত হয় এটা বলো আমাকে। এমজি। তাহলে সবাই জানে এটা আমাদের এম ইন্টু জি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে পয়েন্ট এর গায়ে যদি মাস চাপিয়ে দিই, তাহলে পয়েন্টটার না লেন্থ আছে, না ব্রেথ আছে, না হাইট আছে, খালি পয়েন্টের মাস আছে। আর যেহেতু মাস আছে পয়েন্টটা, তাই জন্য পয়েন্টের ওয়েটও আছে। তাহলে এমন একটা বস্তু যার না লেন্থ আছে, না ব্রেথ আছে, না হাইট আছে, খালি মাস আছে এবং ওয়েট আছে, তাকে বলা হয় পার্টিকেল। এবং আমি ফিজিক্সের যেই ব্রাঞ্চে একটা পার্টিকেলের মোশন নিয়ে আলোচনা করি, যেটা পার্টিকেল মুভ করছে, তার ভেলোসিটি কত, অ্যাক্সিলারেশন কত, তার ডিসপ্লেসমেন্ট কত, তার উপরে কি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আমি ফিজিক্সের যেই ব্রাঞ্চে একটা পার্টিকেলের ডায়নামিক্স নিয়ে আলোচনা করি, তাকে বলা হয় পার্টিকেল ডায়নামিক্স, যেটা আমাদের 4th সেমিস্টারের সিলেবাসে আছে। আর ফিজিক্সের যেই ব্রাঞ্চে আমরা রিজিড বডির ডায়নামিক্স নিয়ে আলোচনা করি, যদিও রিজিড বডি কি ধরনের বডি সেটা আমি এখনো বলিনি, বলছি কাকে রিজিড বডি বলা হয়। তাহলে আমি ফিজিক্সের যেই ব্রাঞ্চে রিজিড বডির মোশন, রিজিড বডির ভেলোসিটি, রিজিড বডির অ্যাক্সিলারেশন এইসব নিয়ে আলোচনা করি, তাকে বলা হয় কি? রিজিড ডায়নামিক্স, যেটা আমাদের সিলেবাসে নেই, বাট কিছু বাইরের ইউনিভার্সিটির সিলেবাসে রিজিড ডায়নামিক্স আছে, যেরকম বোধহয় স্টেট ইউনিভার্সিটি। এখানে কি কোনো স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো? কোনো কি স্টেট ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি, সিউর বাইরে কোনো স্টুডেন্ট আছে এখানে? দেখবি স্টেট ইউনিভার্সিটিতে ইউনিট 3-তে একবার যেত, ইউনিট 3-তে একবার যেত। ইউনিট 3-তে কি দেখবি? বোধহয় রিজিড ডায়নামিক্সের কিছু পার্ট আছে। কম্পাউন্ড পেন্ডুলাম বলে কিছু দেখতে পেয়েছিস?
দেখ তো কম্পাউন্ড পেন্ডুলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো কিছু দেখতে পেয়েছিস? আছে তো, ওটা হচ্ছে রিজিড। তাহলে ইউনিট 3 তোর হচ্ছে রিজিড ডায়নামিক্স, মোশন অফ রিজিড বডি। এক্স্যাক্টলি, মোশন অফ রিজিড বডি। তাহলে এই পোর্শনটা কিন্তু সবার নেই, এই পোর্শনটা খালি আমাদের স্টেট ইউনিভার্সিটির আছে, আর বাইরের যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের আছে। ওকে, আমাদের সিউর কিন্তু খালি পার্টিকেল ডিনামিক্স আছে, এটা পুরোপুরি ক্লিয়ার ব্যাপারটা। সেরকমভাবে স্টেটদের আবার স্ট্যাটিক্সটা নেই। স্টেটদের কি স্ট্যাটিক্স আছে নাকি? আমি ভুলে যাচ্ছি সিলেবাসটা একটু। কোপ্লেনার ফোর্স, ফ্রিকশন, এগুলো কি আছে দেখতো একবার সিলেবাসে? স্ট্যাটিক্স বোধহয় স্টেটদের নেই নাকি? মেবি স্ট্যাটিক্স স্টেটদের নেই বোধ হয়, মনে হচ্ছে আমার নেই বোধ হয়। বাদ, ঠিক আছে, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কোনো সমস্যা নেই। সেরকমভাবে স্ট্যাটিক্স আবার সিউতে আছে। হ্যাঁ, তাহলে তো আছে, মোটামুটি স্ট্যাটিক্সটা আছে। তাহলে তোদের স্ট্যাটিক্সও আছে এবং পুরোটা নেই অবশ্য, রিজিড ডায়নামিক্সের কিছু পোর্শন, ছোট পোর্শন আছে, আর পার্টিকেল ডায়নামিক্স আছে। এটা সিউরও আছে, স্টেটেরও আছে। খুব ভালো করে কিন্তু অবজার্ভ করার চেষ্টা কর। এবার তোরা বলবি যে তুমি তো পার্টিকেলের ডেফিনেশন দিলে, বাট তুমি রিজিড বডি মানে কি বলতে চাইছো? রিজিড বডি মানে কি? কোন বডিকে রিজিড বডি বলা হয়? ঠিক আছে, ওকে। সাপোজ আমি একটা বডি আঁকছি এখানে, এই বডিকে আমি রিজিড বডি কখন বলতে পারবো? খুব ভালো করে শোন, যেই বডিটা রিজিড, রিজিড কথার অর্থ কি? রিজিড কথার অর্থটা হচ্ছে ফোর্সের অ্যাপ্লিকেশনে যে শেপটা চেঞ্জ হয়, ঠিক আছে, এটা তো আলাদা ডেফিনেশন, সেটা আলাদা ব্যাপার। রিজিড বডির ডেফিনেশনটা কি? একটা বডিকে আমি রিজিড বডি তখনই বলতে পারবো যার ওপরে ফোর্স অ্যাপ্লাই করলে সেই বডিটার শেপের কোনো চেঞ্জ হয় না। খুব ভালো করে শোন, এটা হচ্ছে একটা রাফ ডেফিনেশন। যার ওপরে ফোর্স অ্যাপ্লাই করলে সেই বডিটার শেপের কোনো পরিবর্তন হয় না। বা আমি এভাবে বলতে পারি যে রিজিড বডি হচ্ছে এমন একটা বডি যেই বডির মধ্যে দুটো পয়েন্টের ডিস্টেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তুই যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নে, যে কোনো দুখানা পয়েন্ট নিয়ে নে, একটা পয়েন্ট এ নিচ্ছে, একটা পয়েন্ট বি নিচ্ছি, তুই যা খুশি তাই কর এই বডিটার উপরে, আলটিমেটলি এই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। এবার তোকে আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ গ্যাস। আচ্ছা, গ্যাসটা কি রিজিড বডি? একটু বলতো আমাকে, গ্যাসটা কি রিজিড বডি? গ্যাসটা কি রিজিড বডি? একটু বল আমাকে। না, কেন না? বিকজ গ্যাসের মধ্যে আমি যদি দুটো পয়েন্ট নিই, এ আর বি, সেই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সব সময় চেঞ্জ হবে। বিকজ গ্যাসের মধ্যে কোনো পার্টিকেল কোনোদিন ফিক্স থাকে না, এদিক ওদিকে ঘুরে ঘুরে বেড়ায়। সেমভাবে ফ্লুইড, যদি তুই কোনো লিকুইড নিস, জলের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি কনস্ট্যান্ট? না, কোনোদিন কনস্ট্যান্ট না। তুই যদি জলটাকে ঘোরাস, আমাদের ছোটবেলায় দেখবি বালতির মধ্যে হাত ঢুকিয়ে ঘোরানোর টেন্ডেন্সি ছিল কি? হ্যাঁ কিনা একটু বল। ছোটবেলায় বালতির মধ্যে হাত ঢুকিয়ে ঘোরানোর টেন্ডেন্সি ছিল তো, জলটা ঘুরতো পুরো বালতির চারিপাশে। তাহলে সাপোজ দুটো পয়েন্ট এ আর বি, এবার তুই যদি বালতির মধ্যে হাত ডুবিয়ে ঘুরিয়ে দিস, এই এ পয়েন্টটা কোথায় যাবে, বি পয়েন্টটা কোথায় যাবে, তুই বুঝে উঠতে পারবি। তাহলে জলটা কি রিজিড বডি? না। বাট তুই যে পাথরটা নিয়েছিস, তুই পাথরটাকে ছুঁড়ে মার, যা খুশি তাই কর, যাতে তুই ভেঙে ফেলিস না, ঠিক আছে? তুই পাথরটাকে ছুঁড়ে মার, যা খুশি তাই কর না কেন, এই এ পয়েন্টটা যেই জায়গায় আছে, বি পয়েন্টটা যেই জায়গায় আছে পাথরের মধ্যে, সেই জায়গাতেই থাকবে। তো এদের মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে কিভাবে? তুই আমাকে বোঝা একটু। আমি কি পুরোপুরি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার যে কাকে রিজিড বডি বলা হয়? তাহলে ফিজিক্সের যেই ব্রাঞ্চে রিজিড বডির মোশন নিয়ে আলোচনা করা, যে রিজিড বডিটা কত ভেলোসিটিতে যাচ্ছে, রিজিড বডির অ্যাক্সিলারেশনটা কত, রিজিড বডির উপরে কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেই পার্টিকুলার পোর্শনকে বলা হয় রিজিড ডায়নামিক্স, যেটা আমাদের সিলেবাসে নেই। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ওকে, ক্লিয়ার তো? তাহলে আমাদের মেনলি কার উপরে ফোকাস করতে হবে? মেনলি আমাদের ফোকাস করতে হবে হচ্ছে পার্টিকেল ডায়নামিক্সের উপরে, ঠিক আছে? এটা কি পুরোপুরি ক্লিয়ার? এবার তোদের মনে কোশ্চেন আসতে পারে যে পার্টিকেল ডায়নামিক্স আর রিজিড ডায়নামিক্সটা আলাদা কেন? কেন এই দুখানা ব্রাঞ্চকে আলাদা করলো? এটাও এখানে তো পার্টিকেলটা মুভ করছে, তার ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, ডিসপ্লেসমেন্ট আছে। রিজিড বডিটা মুভ করছে, তার ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে এই দুখানা ব্রাঞ্চ আলাদা কেন করলো? কার জন্য এই দুটো ব্রাঞ্চ আলাদা হয়ে গেল? সেটা আগে ভালো করে বুঝতে হবে। আগে বল, একটা পার্টিকেল বা একটা পয়েন্টের কত ধরনের মোশন আছে? একটা পার্টিকেল বা পয়েন্টের কত ধরনের মোশন আছে? তুই যদি একটা পার্টিকেলের উপরে ফোর্স অ্যাপ্লাই করিস, সেই পার্টিকেলটা খালি মুভ করবে না? খুব ভালো করে শোন,
ঠিক আছে, পার্টিকেলটার উপর সাপোজ ফোর্স অ্যাপ্লাই করলি, সেই পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল। আমি তো রাফলি বলছি ব্যাপারটা, ভালো করে বুঝবেন। একটা পার্টিকেলের উপরে ফোর্স অ্যাপ্লাই করলাম, সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ব্যাস গল্প শেষ। তাহলে পার্টিকেলটার মোশনটা কি ধরনের মোশন, এই মোশনটাকে কি ধরনের মোশন বলে? এটাকে ট্রান্সলেশন বলেন। খালি এগোচ্ছে এই ধরনের মোশনকে ট্রান্সলেশন বলা হয়। তো তাহলে ফার্স্ট সেমিস্টারে মনে করে দেখ, ট্রান্সলেশন, রোটেশন, ট্রান্সলেশন উইথ রোটেশন, কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছিলি। কেউ পড়েছিলি এটা? হ্যাঁ কি একটু বলবি। কেউ পড়েছিলি যে আপনার ট্রান্সলেশন, রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন উইথ রোটেশন? খালি এগুলোকে বলা হয় ট্রান্সলেশন, খালি ঘুরছে এটাকে বলা হয় রোটেশন। ব্যাপারটা বোঝাতে পারলাম? এবার এই পার্টিকেলটার ট্রান্সলেশন ছাড়া, খালি এগোনো ছাড়া আর কোনো মোশন আছে? পার্টিকেলটা কি নিজের মধ্যে ঘুরতে পারে? ঘোরা মানে কিন্তু আমি এরকম ঘোরা বলছি না, ঘোরা মানে কিন্তু আমি এরকম ঘোরা বলছি না বাবা, এটাও ট্রান্সলেশন। কিন্তু বডি খালি এগোচ্ছে, আমার কথা হচ্ছে এটা পার্টিকেল কি নিজে একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরতে পারে নাকি? পার্টিকেল তো একটা পয়েন্ট, ওটা ঘুরবে কিভাবে? রোটেশনাল মোশন মানে বুঝিস যে একটা বস্তু একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, সে করছে না, খালি ঘুরছে এটা। তাহলে পার্টিকেল একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরবে কিভাবে? সেটা তো পয়েন্ট। তাহলে পার্টিকেলের কি রোটেশনাল মোশন বলে কিছু আছে নাকি অনলি একটাই মোশন, সেটা হচ্ছে ট্রান্সলেশন? পার্টিকেল কি একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরতে পারে? তুই আমাকে বোঝা না জিনিসটা একটু। ঘুরতে পারে না তো। তাহলে পার্টিকেল যেহেতু একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরতে পারে না, মানে পার্টিকেলের রোটেশনাল মোশন নেই। এই পেনটা দেখ, একটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, ঠিক আছে? ওকে, দেখ একটা পয়েন্টের উপর ভিত্তি করে দেখ ঘুরছে একটা জায়গায় দাঁড়িয়ে। এই পেনটা দেখ এগোচ্ছে, তাহলে এই পেনটার ট্রান্সলেশন মোশনও আছে, এই পেনটার রোটেশনাল মোশন আছে। ঘুরতে পারে তো নিজের একটা জায়গায় দাঁড়িয়ে। কেন? বিকজ এই পেনটা পার্টিকেল না, এটা রিজিড বডি। তাহলে একটা পার্টিকেলের খালি একটাই মোশন, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আর একটা রিজিড বডির ক ধরনের মোশন? জলদি বলার চেষ্টা কর। ক ধরনের মোশন? ট্রান্সলেশনও একটা মোশন, রোটেশনও একটা মোশন। তাহলে দু ধরনের মোশন আছে রিজিড বডির, ট্রান্সলেশনও আছে, রোটেশনও আছে। তাহলে দ্যাটস ওয়াই এই দুজনের ডায়নামিক্সটা আলাদা। কেন দুটো ডায়নামিক্স আলাদা করেছে এবার কি বুঝতে পারলি? যে কেন পার্টিকেল ডাইনামিক্স আর রিজিড ডাইনামিক্সটা আলাদা? এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? সবাইকে আমি কিন্তু কাজ করছি, ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছিস তো বাবা? প্রথম থেকে কিন্তু খুব মনোনিবেশ দিয়ে পড়াশোনা শুরু করো। এটা সিজি10-এ কিন্তু প্রচুর সাপ্লি মুখ দেখেছে বাচ্চা কাচ্চারা, একদম প্রথম দিন থেকে কিন্তু ইন্টারেস্টিং। তোমার ইন্টারেস্ট লাগুক বা না লাগুক, চেষ্টা করবে ইন্টারেস্ট লাগানোর। আমি তো আপ্রাণ চেষ্টা করবো যাতে তোমাদের ইন্টারেস্ট হয়। বাট কোনো মানুষের যদি একদম ইন্টারেস্ট না পাও, ঘন্টা কোনো ফরক পড়ে না, তোমাকে পাসটা করতেই হবে। বিকজ এই সাবজেক্ট তোমার যদি ইন্টারেস্ট না থাকে, তুমি আর 6th সেমিস্টারে গিয়ে পড়তে পারবে না, আর পড়তে পারলেও তখন প্রবলেম হয়ে যাবে। এই সাবজেক্ট তোমার ইন্টারেস্ট আছে, সেটা তুমি হয়তো কি সাবজেক্ট ক্লিয়ার করলে। যার তোমার কোনো ইন্টারেস্টেরই যে সাবজেক্টে, সেই সাবজেক্টটাকে তুমি কি করে সাপ্লি ক্লিয়ার করবে আমাকে একটু বোঝাবে? এটা যায় কোনোদিন ক্লিয়ার করা? তাই আমাকে বোঝা না একটু। তাই জন্য যার ইন্টারেস্ট কম, সে তো আরো বেশি করে পড়বে এই সাবজেক্টটা, বিকজ তার সাপ্লি ক্লিয়ার করার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। আমি কি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি বাবা? তাহলে রিজিড বডি দু ধরনের মোশন আছে, রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। আচ্ছা, রিজিড বডি না আরেক ধরনের মোশনও আছে, কেউ বলতে পারবে সেই মোশনটা কি? রিজিড বডি এগোচ্ছে, রিজিড বডি ঘুরছে, এছাড়া কি রিজিড বডি আর কিছু করে? অন্য কোনো ধরনের মোশন আছে কি? ডিফরমেশনটা মিক্সড, ঘুরতে ঘুরতে এগোচ্ছে, ঘুরতে ঘুরতে এগোচ্ছে, ঘুরছে অ্যান্ড এগোচ্ছে বোথ। কেন তুই ফুটবল দেখিসনি? ফুটবলটা কিন্তু, বা তুই গাড়ির চাকা দেখিসনি? গাড়ির চাকাটা ঘুরছে প্লাস এগোচ্ছে, এটা জানিস তো? হ্যাঁ কিনা একটু বলবি? তাহলে অ্যাকচুয়ালি তিন ধরনের মোশন আছে, শুধুমাত্র এগোচ্ছে, শুধুমাত্র ঘুরছে এবং ঘুরছে অ্যান্ড এগোচ্ছে। তাহলে তিন ধরনের মোশন আছে। তাহলে এটার খালি একটাই মোশন, এটার তিন ধরনের মোশন। দ্যাটস ওয়াই দুটো ডিনামিক্স আলাদা। ভাগ্য ভালো এটা তো সিলেবাসে নেই, নাহলে তোর প্যান্ট ফেটে যেত। আর যাদের আছে স্টেট ইউনিভার্সিটি, তাদের খুবই অল্প আছে, তো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি কি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি?
পয়েন্টের অনলি একটা মোশন শিওর কিভাবে? তুই কোনো পয়েন্টকে ঘুরতে দেখেছিস? বা যদি পয়েন্ট ঘোরেও তুই কি বুঝতে পারবি? যদি একটা পয়েন্ট ঘোরে তার কি কোনো মানে আছে? তুই কি সেই মোশনটাকে ট্র্যাক করতে পারবি? একটা পয়েন্ট কিভাবে ঘুরবে তুই আমাকে একটু বোঝান না। একটা পয়েন্টটা যার লেন্থ ব্রেথ হাইট কিছু নেই, সেটা ঘুরছে তুই বুঝলি কি করে? বা সেটা ঘুরবেই বা কেন? কি করে সেটা ঘুরবে? একটা বস্তু যখন ঘোরে সেটা তো একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরে না। এই যে আমি পেনটাকে ঘোরাচ্ছি সেটা একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরাচ্ছি, এই যে পার্টিকেলে তো পয়েন্টটাই একটা, তাহলে কার কোন পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলটা ঘুরবে একটু আমায় বোঝা। রোহিত পাল বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? একটা বস্তুর এই যে ঘুরবে এটা একটা পয়েন্টের রেসপেক্টে ঘুরবে, তাই তো? এটা পয়েন্টের রেসপেক্টে ঘুরবে। তাহলে আমার তো একটা বস্তু ঘোরার জন্য একটা পয়েন্ট দরকার যার সাপেক্ষে বস্তুটা ঘুরবে। এবার পার্টিকেলের তো পয়েন্টই একটা, তাহলে সে কোন পয়েন্টের সাপেক্ষে পার্টিকেলটা ঘুরবে আমাকে বোঝে না। আমি কি সবার কাছে ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? জলদি বলবে একটু। ক্লিয়ার সবার কাছে? চলো, খুব ভালো কথা, খুব ভালো কথা জিনিসটা। ওকে, এবার একটু আস্তে আস্তে ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। এটা তো আমাদের গেল হচ্ছে পার্টিকেল ডিনামিক্স এবং রিজিড ডিনামিক্সের পার্ট, ঠিক আছে? ওকে, খুব ভালো করে চলো। এটা নিয়ে আমি কথাবার্তা বলছি না, গুলি মানাটা। আসছি আমি পার্টিকেল ডিনামিক্সে, আজকে জাস্ট কিন্তু ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। কিছু লিখতে হবে না, পারলে এগুলো নোট ডাউন করো, করলে করো, না করলে না করো, জাস্ট ব্যাপারটা ভালো করে শোনো আজকে। এবার পার্টিকেল ডিনামিক্সে আমি আসছি। পার্টিকেল ডিনামিক্সে হচ্ছেটা কি? একটা পয়েন্ট মুভ করছে, একটা পয়েন্ট বা একটা পার্টিকেল মুভ করছে, ঠিক আছে? এবার আমাকে বল, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবে, খুব ভালো করে শুনবি জিনিসটা। একটা পার্টিকেল মুভ করছে, ঠিক আছে? এবার সেই পার্টিকেলটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারে না? হ্যাঁ কি না একটু বলবি? একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন তৈরি করলো, এমনভাবে পার্টিকেলটার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে যে পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। হতে পারে তো এরকম? হ্যাঁ কিনা একটু বলবি? হতে পারে তো এরকম, না যে পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। এরকমও হতে পারে যে পার্টিকেলটার উপরে এমন ফোর্স অ্যাপ্লাই করা হলো যে পার্টিকেলটা একটা কার্ভ তৈরি করছে। মানে সাপোজ তুই পিঁপড়ের পায়ে একটা কালি লাগিয়ে দে, এবার তুই পিঁপড়েটা কেবল মুভ করতে, তাহলে যেভাবে মুভ করবে সে পিঁপড়ের একটা কার্ভ তৈরি করবে, তো না? তাহলে একটা পার্টিকেল যার উপরে এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সে সাপোজ এরকম একটা কার্ভ তৈরি করেছে, বা একটা প্যারাবোলা তৈরি করেছে, বা একটা ইলিপস তৈরি করেছে। এরকম তো হতেই পারে, তাই না? ঠিক আছে, তাহলে হয় পার্টিকেলটা একটা স্ট্রেট লাইন তৈরি করছে, মানে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, অথবা পার্টিকেলটা মুভ করতে 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 একটা কার্ভ তৈরি করছে, ঠিক আছে? ওকে, এই দু ধরনের মোশন বুঝতে পারলি কি? হ্যাঁ কি একটু বল আমাকে। পার্টিকেলের এই দু ধরনের মোশন, এটা কি তোর মাথায় ঢুকলো? হয় স্ট্রেট লাইন বরাবর মুভ করলো, খুব ভালো কথা, অথবা পার্টিকেলটা কার্ভ তৈরি করলো। এটা কি পুরোপুরি বোঝা গেছে বাবা? হতে পারে। এবার আমি তিন ধরনের মোশনে আসছি, তিন ধরনের, খুব ভালো করে শোন, ঠিক আছে? এখানে দু নম্বরে আমি যেটা বলছি, দু নম্বরে কিন্তু পার্টিকেলটা নিজে এই কার্ভটা তৈরি করছে। পার্টিকেলটা যদি নিজে একটা সার্কেল তৈরি করে, তাহলে বলবো যে পার্টিকেলের মোশনটা হচ্ছে সার্কুলার মোশন। পার্টিকেল যদি নিজে একটা ঘুরতে ঘুরতে সার্কেল তৈরি করে, তাহলে আমি কি বলবো? যে পার্টিকেলের মোশনটা হচ্ছে সার্কুলার মোশন। এখানে পার্টিকেলের উপরে ফোর্স অ্যাপ্লাই করেছি, পার্টিকেলটা নিজে থেকে একটা সার্কেল তৈরি করেছে, তাই তো? এবার আমি তিন নম্বর যে কন্ডিশনটা দিচ্ছি, তিন নম্বর যে মোশনটা নিয়ে বলছি, সাপোজ একটা পিঁপড়েকে একটা সার্কুলার রিং এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে শোন, একটা পিঁপড়েকে একটা সার্কুলার রিং, একটা রিং এর মধ্যে একটা পিঁপড়েকে ছেড়ে দিয়েছি। এবার তুই পিঁপড়েটার উপরে যেই ধরনের ফোর্স অ্যাপ্লাই কর, সে কি সার্কুলার রিং ছাড়া বাইরে বেরোতে পারবে? হ্যাঁ কিনা একটু বলবি? তুই যা ইচ্ছা তাই ফোর্স অ্যাপ্লাই কর না কেন, একে এই সার্কেলটা ছাড়া, বা আমি যদি এরকম টাইপের একটা রিং নিয়ে নিই, আমি যদি এর উপরে একটা পিঁপড়েকে রাখি আর তার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করি, সে কি এই প্যারাবোলাটা ছাড়া বাইরে কোনোদিন বেরোতে পারবে? তার মানে এই তিন ধরনের যে তিন নম্বর যে মোশনটা আমি লিখলাম, সেই মোশনটা অ্যাকচুয়ালি জোর করে করা হচ্ছে না। এখানে তো নিজে থেকে সার্কেল তৈরি করলো, নিজে থেকে প্যারাবোলা তৈরি করলো, আর একে জোর করে প্যারাবোলার মধ্যেই হাঁটানো হচ্ছে, বিকজ রিংটাই প্যারাবোলা। একে জোর করে সার্কেলের মধ্যেই হাঁটানো হচ্ছে। তুই এর উপরে যাই ফোর্স অ্যাপ্লাই কর না কেন, এই সার্কেলটার বাইরে বেরোতেই পারছে না।
তাহলে মানছি পার্টিকেলটা সার্কুলার মোশন, বাট এই সার্কুলার মোশনটা তো জোর করে করা হয়েছে না। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। তাহলে এখানে যে সার্কেল তৈরি করছে আর এখানে যে সার্কেলের উপর মুভ করছে, দুটো কি সেম জিনিস? এখানে যে প্যারাবোলা তৈরি করছে বা এখানে যে প্যারাবোলার উপরে মুভ করছে, দুখানা কি সেম জিনিস? ঠিক আছে, এই দুখানা আলাদা তো। ঠিক আছে, এই ডিফারেন্ট কন্ডিশন বা ডিফারেন্ট মোশনের জন্য পার্টিকেল ডিনামিক্সের ডিফারেন্ট চ্যাপ্টার তৈরি হয়েছে। এখানে পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছিল, তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের মোশন ইন স্ট্রেট লাইন, যেটা আমরা সবার ফার্স্টে করব। মোশন ইন কি বললাম? স্ট্রেট লাইন, যেটা আমরা সবার ফার্স্টে করব। ঠিক আছে, ওকে। এবার এই যে সেকেন্ডটা আছে, যে পার্টিকেলটা মুভ করতে করতে একটা কার্ভ তৈরি করছে, এবার তুই আমাকে বোঝা না, আমাকে যদি কার্ভটাকে অবজার্ভ করতে হয়, তাহলে এই কার্ভটাকে আমার কোথায় আঁকতে হবে একটু বলতো? এই যে প্যারাবোলা তৈরি করলো, এই যে সার্কেল তৈরি করলো, আমি যদি এই কার্ভটাকে অবজার্ভ করতে হয়, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বল, ভেলোসিটি বল, আমাকে যদি অবজার্ভ করতে হয়, তাহলে এই কার্ভগুলোকে আমার কোথায় আঁকতে হবে? একটা কার্ভ থাকে কোথায় একটু আমার বল জিনিসটা? একটা কার্ভ কোথায় থাকে বাবা? এক্স ওয়াই প্লেনে থাকে না, বা একটা প্লেনে থাকে না? তাহলে পার্টিকেলটা যদি এই কার্ভটা তৈরি করে, তাহলে এই কার্ভটাকে অবজার্ভ করার জন্য বা এই কার্ভের ইকুয়েশনটা ভালো করে বোঝার জন্য আমাকে তো এই এক্স ওয়াই প্লেনটা ড্র করতে হবে না? একটা পার্টিকেল যদি সার্কেল তৈরি করে ঘুরতে ঘুরতে, বা যদি একটা প্যারাবোলা তৈরি করে, তাহলে এই প্যারাবোলার ইকুয়েশন বা এই সার্কেলের ইকুয়েশনটা বোঝার জন্য আমাকে তো এই এক্স ওয়াই প্লেনটাকে ড্র করতে হবে না? তাহলে আলটিমেটলি পার্টিকেলটা তো কার্ভ তৈরি করছে বুঝলাম, বাট পার্টিকেলটা আছেটা কোথায়? একটা প্লেনের ওপরে আছে না? আলটিমেটলি পার্টিকেলটা মুভ করতে করতে কার্ভ তৈরি করলো, তা সেটা তো বুঝলাম, বাট আলটিমেটলি পার্টিকেলটা আছেটা কোন জায়গায়? প্লেনের ওপরে আছে না? হ্যাঁ কিনা একটু বলবি? ওই জন্য এই সেকেন্ড যে মোশনটা আছে, এই মোশনটাকে বলা হয় মোশন ইন আ প্লেন। মোশন ইন এ প্লেন, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। তাহলে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের মোশন ইন স্ট্রেট লাইন, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের মোশন ইন প্লেন। কেন নামগুলো দেওয়া হয়েছে এটা কি মাথায় ঢুকছে? যদি নামগুলো কেন দেওয়া হয়েছে ভালো করে বুঝে যাও, চ্যাপ্টারের 30% ব্যাটেল তুমি এখানেই জিতে গেছো, তারপর 70% তোমাকে একটু অঙ্কটঙ্ক করে করতে হবে, আর কিছুই না। আমি কি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? তাহলে প্রথম যে মোশনটা আছে তাকে বলবো মোশন ইন স্ট্রেট লাইন, সেকেন্ড যেটা মোশনটা আছে, সেকেন্ড যেই ধরনের মোশনটা আছে পার্টিকেলের, তাকে আমি কি বলবো? মোশন ইন আ প্লেন। দুটো দুই রকমের চ্যাপ্টার, এটা ফার্স্ট চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার। আমি কি পুরোপুরি বোঝাতে পারলাম? সবাই কি বুঝতে পারলি? চ্যাপ্টারের নামকরণের সার্থকতাগুলো কি পুরোপুরি মাথায় ঢুকছে? আগে আমাকে এই জিনিসটা বলো, চ্যাপ্টারের নামকরণের সার্থকতাটা কি পুরোপুরি মাথায় ঢুকছে? এই বাবা নতুনরা বুঝতে পারছিস কি? নতুনরা খালি রেসপন্স করবে, পুরনোরা আমাকে চেনে, ওরা বুঝে গেছে। ওরা না বুঝতে পারলে আমাকে পার্সোনালি বলে দেবে। নতুনদের আমি আজ করছি, যারা প্রথম আমার ক্লাস আজকে করছো, মানে পড়ার ক্লাস আজকে ফার্স্ট করছি, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? না বুঝতে পারলে বাবা সবসময় বলবে, এগুলো আমি ইয়ার্কি মারি যে আমি ভালো পড়াই, এগুলো করাই। কোনো মানুষই পারফেক্ট না। আমার পড়া তোমরা না বুঝতে পারো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলছি আমাকে বলবে যে এই জায়গাটা বুঝতে পারলাম দাদা, আরেকবার বলো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? চল, খুব ভালো কথা। তাহলে আমি কি বলবো? হ্যাঁ বল বাবা, কি বলছিস? আর আই কোন জায়গাটা বলবো বাবা? কোন জায়গাটা বলবো বলো? কোন জায়গাটা বলো? এই সেকেন্ডটা তো ঠিক আছে। আচ্ছা, ফার্স্টটা বুঝতে পারছি যে মোশন ইন স্ট্রেট লাইন কেটে বলছি, যেহেতু পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তো এই পার্টিকেলের মোশনকে আমি কি নাম দেবো? মোশন ইন স্ট্রেট লাইন। হ্যাঁ, এবার খুব ভালো কোশ্চেন। রাহুল পাল বলছে স্ট্রেট লাইন তো প্লেনেও থাকতে পারে। বলছি সমস্যা নেই কোনো। ব্যাপারটা বুঝতে পারলি বাবা? এটা তো স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তো মোশন ইন স্ট্রেট লাইন। আর এই বুঝতে পেরেছিস তো? আর এটা কি, এখানে পার্টিকেলটা মুভ করতে করতে একটা কার্ভ তৈরি করছে। এবার আমি যদি বলি যে যেই কার্ভটা তৈরি করছে তাহলে তুমি ইকুয়েশনটা একটু বলো তো, তখন তার জন্য তোকে সেই কার্ভটাকে অবজার্ভ করার জন্য তোকে এই কার্ভটাকে একটা প্লেনের মধ্যে আঁকতে হবে না? তুই ছোটবেলা থেকে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এই কার্ভগুলোকে তুই কোথায় এঁকে এসেছিস একটু বল আমাকে? প্লেনে এঁকে এসেছিস তো, তাই তো নাকি? তুই কার্ভগুলোকে প্লেনে এঁকে এসেছিস তো। তাহলে আলটিমেটলি যদি বলি যে পার্টিকেলটা এরকম একটা কার্ভ তৈরি করছে, প্যারাবোলা তৈরি করছে, ইলিপস তৈরি করছে, তাহলে সেগুলোকে আঁকার জন্য তো একটা প্লেন দরকার তো আলটিমেটলি। তাহলে পার্টিকেলটা এই মুহূর্তে আছে এটা কোথায়? একটা প্লেনের মধ্যে আছে তো। তাহলে পার্টিকেলের মোশনটাকে আমি কি ধরনের মোশন বলবো? মোশন ইন এ প্লেন বলবো না?
সবাই কি বুঝতে পারলাম কি বলার চেষ্টা করেছি? জলদি বলো একটু বাবা, এবার কি বুঝতে পারলি আড়াই? এবার বুঝতে পারছিস পুরোপুরি যেটা বলার চেষ্টা করলাম? চলো ঠিক আছে, ফাইন। এবার 3 ধরনের মোশন, যেটা বললাম জোর করে করানো হচ্ছে। পার্টিকেলটা সার্কেল তৈরি করছে, বাট সেটাকে জোর করে করা হচ্ছে। আরে সেটা ঠিক আছে, ওটা তো এমনি ইয়ার্কি মারি আমরা। তুই তোরা এগুলো বলে বলে না ওদের মধ্যে ইয়ে করে দিস, ইয়ার্কি মারছি, বুঝতে নাই পারে ওটা কোনো সমস্যা নেই, ওটা দেখি ইয়ার্কি মারা হয় একটু এইগুলো নিয়ে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। যেটা বলছিলাম, তাহলে পার্টিকেলটাকে জোর করে এই সার্কুলার রিং এর উপরে মুখ পড়ানো হচ্ছে, জোর করে এই প্যারাবোলিক রিং এর উপরে মুখ পড়ানো হচ্ছে। তাহলে এটা কিন্তু জোর করে মোশন তৈরি করার চেষ্টা, মানে এখানে একটা বাধা সৃষ্টি করেছে পার্টিকেলটার উপরে, একটা বাধা সৃষ্টি করেছে। তাহলে বাধার ইংরেজি বলতো কি? বাধার একটা সুন্দর ইংরেজি আছে, বাধা দেওয়ার একটা সুন্দর ইংরেজি আছে না। ফোর্স মানে কি? রেজিস্ট্যান্স তো আছে একটা, রেজিস্ট্যান্স ছাড়া একটা আছে, অবস্ট্রাকশন না, কনস্ট্রেইন না, কনস্ট্রেইন। এটা ফিজিক্সের ভাষায় বাধা দেওয়ার একটা সুন্দর মানে আছে বা সুন্দর সিনোনিম আছে ইংরেজিতে, তাকে বলা হয় কনস্ট্রেইন। মাঝে দেখবি খুব বড় ব্রিটিশ ইংলিশরা বলে এই কনস্ট্রেইন, এই ওয়ার্ডটাকে বারবার করে ইউজ করে। কনস্ট্রেইন মানে হচ্ছে বাধা। তাহলে এই পার্টিকুলার মোশনটা তো বাধাজনিত কারণে তৈরি হচ্ছে না, বাধা দিয়েই মোশনটা সৃষ্টি করা হচ্ছে। ওই জন্য এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কনস্ট্রেইনড মোশন। এরকম আরো অনেক চ্যাপ্টার আছে, তাদেরও আমি নামকরণের সার্থকতা বা কেন নামটা দেওয়া হয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে পার্টিকেল ডিনামিক্সে ডিফারেন্ট পার্টিকেলটা মুভ করতে পারে। তাহলে যেরকম ভাবে পার্টিকেলটা বা যেই জায়গায় পার্টিকেলটা মুভ করছে সেইভাবে একটা করে চ্যাপ্টার তৈরি হয়েছে। তোরা ভাবিস না যে পার্টিকেল ডিনামিক্সের 3টেই চ্যাপ্টার আছে, আরো যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের নামকরণের সার্থকতা আছে। যেভাবে পার্টিকেলটা মুভ করছে সেভাবে একটা করে চ্যাপ্টার তৈরি করেছে। স্ট্রেট লাইন বরাবর মুভ করলে মোশন ইন স্ট্রেট লাইন, প্লেনে মুভ করলে মোশন ইন প্লেন, জোর করে মুভ করালে কনস্ট্যান্ট মোশন, এছাড়াও আরো অনেক চ্যাপ্টার আছে। ব্যাপারটা কি পুরোপুরি ক্লিয়ার হলো সবার কাছে? আমি সব চ্যাপ্টারের নাম এখানে বলবো না, অবশ্যই পরে যখন আমি স্টার্ট করবো ডিফারেন্ট চ্যাপ্টারগুলো তখন বুঝতে পারবি যে কেন এই চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, ওকে, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে। এবার আমাকে রাহুল একটা কোশ্চেন করলো, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। যে কোশ্চেনটা অনেকের মনেই হতে পারে। বলছে এই যে মোশন ইন স্ট্রেট লাইনটা আছে, এইটা তো একটা প্লেনের মধ্যেও তুমি আঁকতে পারো। এই মোশন ইন স্ট্রেট লাইনটাকে তো তুমি একটা প্লেনের মধ্যেও আঁকতে পারো, মানে এভাবেও হতে পারে যে প্লেন তুমি আঁকলে আর এখানে তুমি স্ট্রেট লাইনটা আঁকলে। তাহলে পার্টিকেলটা এই লাইন বরাবর মুভ করছে, তাহলে তো মোশন ইন স্ট্রেট লাইনটা মোশন ইন প্লেনেরই একটা পার্ট হয়ে গেল। এখানে তো পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, আর স্ট্রেট লাইন বরাবর মুভ করলে আমি কি বলেছি যে সেটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। বাট আমি যদি স্ট্রেট লাইনটাকে প্লেনের মধ্যেও আঁকতে পারি, তাহলে মোশন ইন স্ট্রেট লাইনটাকে কি আমি মোশন ইন প্লেন বলতে পারি? এই কোশ্চেনটা কি কারো মাথায় আসছে? হ্যাঁ কিনা একটু বলবি। এই কোশ্চেনটা কি কারো মাথায় আসছে? কারো কি মনে হচ্ছে এই কোশ্চেনটা ভ্যালিড? জলদি রেসপন্স করো বাবা। এই কোশ্চেন সবার আগে বল, এই কোশ্চেনটা তুই বুঝতে পারলি কিনা? পুরনো এবং নতুন দুজনেই বলবে এই কোশ্চেনটাকে বুঝতে পারলে কিনা বলো। যে মোশন ইন স্ট্রেট লাইন, তো এটাকে তুমি বলছো যে স্ট্রেট লাইন বরং করলে মোশন ইন স্ট্রেট লাইন। আমি যদি স্ট্রেট লাইনটাকে প্লেনের মধ্যে আঁকি, তাহলে পার্টিকেলটা তো এই মুহূর্তে একটা প্লেনের উপরে আছে, তাহলে এটাকে মোশন ইন প্লেনে বলতে পারি। ঠিক আছে, ওকে। তার জন্য একটা কনসেপ্ট আমাকে জানতে হবে, খুব ভালো করে শোনো। আগে খুব ভালো করে বল যে এই যে এটাকে তো আমি মোশন ইন প্লেন বলেছি। আমি যদি বলি কোন একটা সময় পার্টিকেলটা পি পয়েন্টে আছে, বলতো এই পি পয়েন্টে পার্টিকেলটার কতগুলো ডিসপ্লেসমেন্ট আছে, কতগুলো ডিস্টেন্স আছে, বুদ্ধি করে বলার চেষ্টা কর। এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি এক্স কমা ওয়াই, তো তাহলে বলতে পারি যে পি পয়েন্টের এক্স বরাবর ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়াই। হ্যাঁ কিনা একটু রেসপন্স কর। তাহলে মোশন ইন প্লেনে থাকতে গেলে পার্টিকেলটার দু ধরনের ডিসপ্লেসমেন্ট হবে না, বা দুটো ডিস্টেন্স হবে না? হ্যাঁ কিনা একটু বলবি। আমি যদি কোনো কার্ভ আঁকি আর কার্ভের উপরে যদি আমি একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টের একটা কোঅর্ডিনেট থাকবে এক্স কম ওয়াই।
তাহলে যেহেতু এক্স কমা ওয়াই হচ্ছে তোর কোঅর্ডিনেট, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টটার দুটো ডিস্টেন্স আছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স, একটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স। তাহলে মোশন ইন প্লেনে থাকতে গেলে কিন্তু পার্টিকেলটার দুটো ডিসপ্লেসমেন্ট হওয়া দরকার। এবার তোরা বলবি যে সেটা তো এখানেও হচ্ছে, পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে আর তুমি মানো না একটা পয়েন্ট পি, তাহলে এক্স কমা ওয়াই, তাহলে এখানেও তো এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা ওয়াই। এটা হচ্ছে হ্যাঁ কিনা একটু বলবি, ঠিক আছে? বাট আমি একটা কাজ করতে পারি, আমি কি করতে পারি? আমি বলছি এটা তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আমি যদি এই যে আমাদের এক্স ওয়াই প্লেনটা আছে, আমি যদি এই এক্স ওয়াই প্লেনটাকে অরিজিনটাকে যদি এ পয়েন্টে শিফট করে দিই, তোদের কি ফার্স্ট সেমিস্টারের অ্যাক্সিসের ট্রান্সলেশন এবং রোটেশন মনে আছে? আমি যদি এটা তো আমাদের ওল্ড অ্যাক্সিস, এটা হচ্ছে ওল্ড এক্স অ্যাক্সিস, ওল্ড ওয়াই অ্যাক্সিস, আমি যদি এ পয়েন্টটাকে অরিজিন ধরে ও পয়েন্টটাকে এ পয়েন্টে নিয়ে গেলাম, তারপর আমি রোটেট করে দিলাম, আমি যদি এটাকে নতুন এক্স অক্ষ ধরি আর আমি যদি এটাকে নতুন ওয়াই অক্ষ ধরি, তাহলে বল নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? এর কি তখনও দুটো ডিসপ্লেসমেন্ট থাকবে নাকি এর ডিসপ্লেসমেন্ট একটা থাকবে? এটা যে বুঝতে পারবি না সে কিন্তু আমাকে এক্ষুনি বল বাবা। এটা কি বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? আমি যদি এই স্ট্রেট লাইনটাকেই নতুন এক্স অ্যাক্সিস ধরে নিই, তাহলে কি এই যে পি পয়েন্টে পার্টিকেলটা আছে তার কি দুটো ডিসপ্লেসমেন্ট থাকবে নাকি একটাই ডিসপ্লেসমেন্ট থাকবে? এই যে ডিসটেন্সটা আছে এটাকে আমি নতুন এক্স কোঅর্ডিনেট বলছি, আর যেহেতু এই পয়েন্টটা এখন নতুন এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা তো জিরো। তাহলে আলটিমেটলি এই দুটো ডিস্টেন্স ছিল, বাট আমি অ্যাক্সিসের ট্রান্সফরমেশনের সাহায্যে এই দুটো ডিস্টেন্সকে একটা ডিস্টেন্সে কনভার্ট করতে পারছি। তাহলে মোশন ইন স্ট্রেট লাইনটাকে মোশন ইন প্লেন বলার দরকার নেই, বিকজ মোশন ইন প্লেন হতে গেলে তার দুটো ডিসপ্লেসমেন্ট থাকবে। যেমন এটাকে তুই কিন্তু কোনোভাবেই দুটো ডিস্টেন্স থেকে একটা ডিস্টেন্সে কনভার্ট করতে পারবি না, বাট এটা মোশন ইন টু ডাইমেনশন, এটা অ্যাকচুয়ালি মোশন ইন টু ডাইমেনশন না, তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে মোশন ইন টু ডাইমেনশন বা মোশন ইন প্লেনকে আমরা মোশন ইন স্ট্রেট লাইনে কনভার্ট করতে পারি, কোনো সমস্যা হবে না। এটা কি সবার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে? এখানে মোশন ইন প্লেনটাকে আমি কোনোভাবে এটাকে টু ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশন নিতে পারবো না, মোশন ইন প্লেনটাকে আমি কোনোভাবে মোশন ইন স্ট্রেট লাইনে কনভার্ট করতে পারবো না এই কার্ভের জন্য। এই কার্ভের এই পার্টিকেলটা দুটো ডিস্টেন্স, তো এটাকে আমি কোনোভাবে একটা ডিস্টেন্সে কনভার্ট করতে পারবো না, বাট এটাকে আমি পারবো। ঠিক আছে, ওকে, দ্যাটস ওয়াই মোশন ইন স্ট্রেট লাইনটা হচ্ছে সেপারেট একটা চ্যাপ্টার, এটাকে মোশন ইন প্লেনের মধ্যে ঢোকানো হয়নি। এটা ইচ এন্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? এটা একটু আমি আউট নলেজ দিচ্ছি, কোশ্চেনটা আসছে বলে। আমরা চ্যাপ্টার শুরু করবো, চিন্তা করার দরকার নেই। আগে বলো পুরো জিনিসটা বোঝা গেছে কিনা, ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে তো? এটা সবার কাছে ক্লিয়ার তো জিনিসটা? রাহুল পা তোদের অ্যান্সারটা পেয়ে গেছি আই থিঙ্ক। ব্যাপারটা বুঝতে পারছো তো সবাই কি বলার চেষ্টা করছি আমি? ঠিক আছে, ওকে, ক্লিয়ার পুরো ব্যাপারটা? আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার পুরো ব্যাপারটা? খুব ভালো করে শোনাবো জিনিসটা। এবার তাহলে আমরা এই পার্টিকেল ডিনামিক্স নিয়ে আলোচনা করছি। তাহলে পার্টিকেল ডিনামিক্সে যে ডিফারেন্ট চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো কেন ডিফারেন্ট, কী কারণে চ্যাপ্টারগুলো পরস্পর থেকে আলাদা, আমি সেগুলো নিয়ে ডিসকাস করলাম। এবার আমার কথাটা হচ্ছে যে এই যে একটা পার্টিকেল মুভ করছে, সে এভাবে মুভ করুক বা এভাবে মুভ করুক বা এভাবে মুভ করুক, কোনো যায় আসে না আমার। একটা পার্টিকেল যে মুভ করছে তার একটা কারণ থাকবে তো। একটা পার্টিকেল কেন এভাবে মুভ করছে? কোন একটা কন্ডিশন ছাড়া বা কোন একটা ইকুয়েশন ছাড়া কি আমরা মুভ করতে পারি? তুই ছোঁচট খেয়ে পড়ে গেলি, তার পেছনে কারণ আছে তো। তুই দৌড়াচ্ছিস, তার পেছনে কারণ আছে তো। একটা পার্টিকেলের ভেলোসিটি বাড়ছে কমছে, তার পেছনে কারণ আছে তো। তাহলে কোনোদিন কিন্তু কোনো কারণ ছাড়া একটা পার্টিকেলের মোশন হওয়া সম্ভব না। তাহলে পৃথিবীর যতগুলো পার্টিকেল আছে তারা কিন্তু প্রত্যেকে একটাই কন্ডিশন মেনে চলে, এবং এই কন্ডিশনটা একটা জিনিয়াস মানুষ আমাদের দিয়ে গেছে। যেই জিনিয়াস মানুষের নাম হচ্ছে নিউটন। এবার সেই নিউটন এই যে আমাদের পার্টিকেলের ডিনামিক্স, পার্টিকেল ডিনামিক্সের যে পোর্শনটা আছে, সেখানে প্রত্যেকটা পার্টিকেল কোন ল মেনে চলবে,
পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল কোন ল মেনে চলবে সেটা নিউটন কিন্তু 1600 খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স বইতে লিখে গেছে। বইটার নাম বলছি আমি প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স, ঠিক আছে? 1616 মেবি, আমি যদি খুব ভুল না হয়, 1616। তাহলে সেই বইতে পুরো অক্ষর অক্ষর লিখে গেছে যে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল কোন ল মেনে চলবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? তোরা আই থিঙ্ক কিন্তু নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল জানিস, প্রত্যেকে জানিস, হ্যাঁ কি না, নাকি এটা নিয়ে আমরা আবার ডিসকাস করবো? প্রত্যেকটা জানিস তো যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এটা প্রত্যেকে জানিস তো, নাকি এখনো পর্যন্ত জানিস না? জানিস তো এটা, ঠিক আছে? নিউটনের সেকেন্ড লটা কি বলতো? ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, হ্যাঁ কি না একটু বলবি? নিউটনের সেকেন্ড লটাকে আমি পুরো লটা ডিসকাস করলাম না, বাট ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তো জলদি রেসপন্স করো। ফোর্স ইকুয়ালস টু আমাদের মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ওকে, এবার এই পার্টিকুলার ইকুয়েশনটা থেকে দেখতো আমি কি কি জানতে পারি, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। নিউটন কিন্তু আগে লটা বানিয়ে ফেলেছে। তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ওকে, এবার তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স। এবার যদি আমাদের ডিসপ্লেসমেন্ট এক্স হয়, যদি কোন একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এক্স, আমি ডিসপ্লেসমেন্ট নিয়ে কিন্তু কথাবার্তা বলবো, চিন্তা করো না। যদি একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা এক্স হয়, বলো তো সেই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে? টি টাইমে যদি ডিসপ্লেসমেন্ট এক্স হয়, তাহলে বলো সেই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে? কে বলতে পারবে? জলদি বলার চেষ্টা করো। dx/dt, ঠিক আছে? ওকে, আর সেই পার্টিকেলটার অ্যাক্সিলারেশনটা কি হবে? জলদি বলো। d²x/dt², এটা প্রত্যেকে জানে, ঠিক আছে? ওকে, এবার তাহলে মাস ইনটু d²x/dt², এটা মানে কি? ফোর্স। এবার এই পার্টিকুলার যে সেকেন্ড লটা আছে, এই সেকেন্ড লটাতে আমি কি কি জানতে পারি ভালো করে বুঝছি, ঠিক আছে? আমার যদি অ্যাক্সিলারেশন জানতে ইচ্ছা করে, আমি এম দিয়ে জাস্ট ভাগ করে দেবো ফোর্সটাকে। আমার যদি ভেলোসিটি জানতে ইচ্ছা করে, মানে আমি যদি dx/dt মান জানতে ইচ্ছা করে, তাহলে বলতো এই ইকুয়েশনটাকে আমি কি করব? ইন্টিগ্রেশন করবো না? একবার ইন্টিগ্রেশন করলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে কনভার্ট হয়ে যায় না? তাহলে আমার যদি এই ইকুয়েশন থেকে ভেলোসিটি জানতে ইচ্ছা করে, আমি সেটা জানতে পারবো। আমার যদি এই ইকুয়েশন থেকে ডিসপ্লেসমেন্টের মানটা জানতে ইচ্ছা করে, আমি দুবার ইন্টিগ্রেট করব, এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে পার্টিকেলের ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, অ্যাক্সিলারেশন প্রত্যেকটা জিনিসের মান জানা যায়। তাহলে আমাকে বল যে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল এই ইকুয়েশনটা মেনেই চলবে না? বিকজ এই ইকুয়েশন থেকে তো আমি পার্টিকেলের ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, অ্যাক্সিলারেশন প্রত্যেকটা কিছুর মান জানতে পারছি। তাহলে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেলের মোশনটা তো এই ইকুয়েশনটা দিয়েই ডেসক্রাইব হয়ে যাবে না? হ্যাঁ কিনা একটু বলবি? এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলো বাবা। এই ইকুয়েশনটাকে গুরুত্ব এত বেশি দিচ্ছে কেন? এই ইকুয়েশনটাকে কেন এত বেশি গুরুত্ব দিচ্ছে? বিকজ এই ইকুয়েশন থেকে আমি পার্টিকেলের সমস্ত অবস্থা, সমস্ত প্রপার্টি সম্বন্ধে জানতে পারি। সেই পার্টিকেলটা কোন সময় কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, সেই পার্টিকেলটার ভেলোসিটি কত, সেই পার্টিকেলটার অ্যাক্সিলারেশন কত, ফোর্সের মানটা কত, প্রত্যেকটা জিনিস আমি জেনে যাচ্ছি। তাহলে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেলকে অবজার্ভ করার সব থেকে বেস্ট ইকুয়েশন হচ্ছে আমাদের এটা। দ্যাটস ওয়াই নিউটন সেকেন্ড ল এর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এটা অনেকে জানে না, বাট এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। তাহলে নিউটনের সেকেন্ড লটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? হ্যাঁ, নর্মালি কনস্ট্যান্ট ভ্যালুটাকে 1 ধরা হয়, তার পেছনে কারণ আছে, বলবো সেই কারণটা, আমি চিন্তা করার দরকার নেই। তাহলে এই ইকুয়েশন অফ মোশন নাম দেওয়ার অর্থটা কি? বিকজ এই ইকুয়েশনের সাহায্যে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেলের মোশনকে ডেসক্রাইব করা হয়। আর নিউটনের যে 3টে ল আছে, ওটা কিন্তু পার্টিকেলের জন্যই তৈরি হয়েছে। এটা কি পুরোপুরিভাবে বোঝা গেল? তাহলে পৃথিবীর সাপোজ যদি তোকে কোনো অঙ্ক দেয় যে তুমি একটা পার্টিকেলের ভেলোসিটি বের করো, এই সময় ভেলোসিটি বের করো, তুই মাথায় রাখবি তোকে নিউটনের সেকেন্ড লটা সবার আগে লিখে নিতে হবে। সবার আগে থেকে অঙ্ক থেকে বুঝতে হবে যে সেই অঙ্কে ফোর্সের মান কত পড়েছে, অঙ্ক থেকে বুঝতে হবে যে সেই অঙ্কে কি প্রপার্টির কথা বলা হয়েছে। তো আমি ইকুয়েশন অফ মোশনটা বানাবো, বানিয়ে আমাকে যদি ভেলোসিটির মান বের করতে বলে, সেই ভেলোসিটির মানটা বের করে ফেলবো, বা আমি ডিসপ্লেসমেন্টের মান বের করবো। তাহলে নিউটনের সেকেন্ড লটাকে যে ইকুয়েশন অফ মোশন বলা হয়, সেটা কেন বলা হয় সেটা পুরোপুরি বুঝতে পারলি তো? এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? এটা ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? ঠিক আছে,
ভাব কে এই সূত্রগুলো বানাচ্ছে। যেই লোকটার ঘাড় বেঁকা, ঘাড়ের যে আমাদের এই মেরুদণ্ড, যেই জিনিসটা, যেই হাড়টা আমাদের ঘাড়টাকে সোজা রাখে, যেই হাড়টার জন্য আমাদের ঘাড়গুলো এরমভাবে পড়ে যায় না বা স্টিফ হয়ে যায় না, যেটা আমাদের ঘাড়ের মুভমেন্টে সাহায্য করে, সেই জিনিসটাই, সেই হাড়টাই নিউটনের ছিল না। কে এই জিনিসপত্রগুলো বানাচ্ছে ভালো করে দেখ। যার ছোটবেলায় প্রত্যেকটা সাবজেক্টে মার্কস 0 আসতো, ইনক্লুডিং ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, সব সাবজেক্টে মার্কস 0 আসতো। কে এই লটা বানাচ্ছে দেখ, যার বিয়ে হয়ে যাওয়ার পরে, তার আগে বলি, যার মা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে, যখন তার 11 বছর বয়স, নিউটনের মা নিউটনের ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, নিউটন নিজের দিদার কাছে মানুষ। কে এই লগুলো বানাচ্ছে দেখ, যার বউ তাকে ছেড়ে চলে গেছে, সে খালি স্কলারশিপ পরীক্ষা দিয়ে কলেজে চান্স পেয়েছে এবং তারপরে প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্সের মতন বই লিখেছে। এর মাঝখানে আরও অনেক গল্প আছে। প্রফেসররা তাকে বিট্রে করেছে, পিএইচডির জন্য ঢুকেছে, বাট প্রফেসররা তাকে পিএইচডি করতে দেয়নি। যে পার্টিকুলার স্কুলে গেছে, সেই পার্টিকুলার স্কুলের প্রফেসররা বলেছে তোমার দ্বারা কিছু হবে না, ইচ্ছা করে নাম্বার কম দিয়েছে। তুই যদি ভালো করে বইটা পড়িস না, রানা অ্যান্ড যোগের ক্লাসিক্যাল মেকানিক্স, আমি এত কথাবার্তাগুলো এখানে বলবো না, তাহলে তুই পুরোপুরি নিউটনের লাইফ হিস্ট্রি জানতে পেরে যাবি। খুবই কঠিন লাইফ হিস্ট্রি, এবং এই কঠিন লাইফ হিস্ট্রি হওয়ার জন্য এই 1710 থেকে 1728 খ্রিস্টাব্দ অবধি 1728 নিউটন মারা যায়। এই 1710 থেকে 1728 খ্রিস্টাব্দ অবধি নিউটন মারাত্মক অত্যাচার করেছে ম্যাথামেটিশিয়ানদের উপরে, বিকজ ওর ছোটবেলাটা খুব খারাপ ছিল। 1710-এর আগে অবধি নিউটন কিন্তু বিভৎস লেভেলের, আমি না এই ইয়ারটা বোধহয় ভুল বলছি, জানিস তো একবার, ইয়ারটা বোধহয় 1600 না 1627 বা 1678 বোধহয়, আমি একটু গুলিয়ে ফেলছি জিনিসটা পুরোপুরি। তো 1710 থেকে 1728 এটাই হতে পারে, মানে লাস্ট 18 বছর নিউটনের বেঁচে থাকার, এ মারাত্মকভাবে ম্যাথামেটিশিয়ানদের উপর অত্যাচার করেছে। একটা ম্যাথামেটিশিয়ান একটা কিছু প্রুফ করেছে বা কোনো একটা থিওরি ডেভেলপ করেছে, সেই নিউটন সেটা চুরি করে নিয়েছে। এর আগে অবধি কিন্তু নিউটন খুব ভালো মানুষ ছিল, টানার পর টানা প্রুফ করছে, থিওরেম ডেভেলপ করছে, এই হচ্ছে কনসেপ্ট। তারপর থেকে এই জন্য এই পার্টিকুলার সময়টাকে বলা হয় ব্ল্যাক এরা অফ নিউটন। মানে ও যে চুরি করছে কোনো ম্যাথামেটিশিয়ানের থিওরেম বা প্রুফ, সেগুলো ধরাও পড়ে যাচ্ছে। বাট যেহেতু ওর কাছে মারাত্মক লেভেলের পাবলিশার ছিল, তার আগে তো নিউটন নিজের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল বলে দিয়েছে, গ্র্যাভিটিতে বলে দিয়েছে, নিউটন পুরো পপুলার হয়ে গেছে। তো সব পাবলিশার ওর হাতে, তখন ধামাচাপা পড়ে যেত। বাট লাস্টে ওর মরে যাওয়ার পরে সবগুলো আবিষ্কার হয়েছে যে এই পার্টিকুলার টপিকগুলো কোনো ম্যাথামেটিশিয়ান থেকে চুরি করা। র্যাপসন বলে একটা ম্যাথামেটিশিয়ান ছিল, র্যাপসন, এর তো একে তো সর্বনাশ করে দিয়েছে। এই পরপর 3টে রিমার্কেবল প্রুফ দিয়েছিল, 3টেই নিউটন চুরি করে নিয়েছে। 6th সেমিস্টারে গিয়ে তোরা পড়বি। র্যাপসনের প্রত্যেকটা প্রুফের নাম চেঞ্জ করা হয়েছে, নাম দিয়ে দিয়েছে নিউটন র্যাপসন মেথড। এখানে নিউটনের কোনো হেল্পই ছিল না, র্যাপসন নিজে থেকে ডেভেলপ করেছিল। বাট নিউটন বলেছিল তোমাকে আমি পাবলিশ করতে দেবো না আনলেস ইউ গিভ মাই নেম। 1687, আমি ভুল বলছি, 1687 ওটা, 1616 না 1687, আমি ওটা একটু ভুল বললাম ইয়ারগুলো। তো র্যাপসন বলে ম্যাথামেটিশিয়ান, 6th সেমিস্টারে তোরা নিউমেরিক্যাল অ্যানালিসিসে পড়বি। র্যাপসন বলে ম্যাথামেটিশিয়ান ছিল, তার পুরো পেপারগুলো, সব পেপারগুলো সে 3টে রিমার্কেবল প্রুফ করেছে। 3টে পেপারই আগে নিউটনের নাম, দেন র্যাপসনের নাম। তা পাবলিশাররা জোর করেছে বলে র্যাপসনের নাম লিখেছে, না র্যাপসনের নামটা বাদ দিয়ে দিচ্ছিল। তো তার স্ট্রাগল যেরকম আছে, তার ব্ল্যাক এরাও সেরকম আছে, ঠিক আছে। লাস্টের দিকটা হচ্ছে পুরোপুরি নিউটনকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। এইগুলো ভালো করে পড়বি, তাহলে আলটিমেটলি সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে। তো যাই হোক, আমাদের তো এই পার্টিকুলার জায়গা নিয়ে ইন্টারেস্টেড না, আমরা এখন নিউটনের ভালো এরা নিয়ে ইন্টারেস্টেড, যেখানে নিউটন ভালো ভালো কাজকর্ম করেছে। 6th সেমিস্টারে গিয়ে নিউটন যেই বদমাইশিগুলো করেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো নিউমেরিক্যাল অ্যানালিসিসে, ঠিক আছে। যা সেটা আলাদা ব্যাপার। তো যেটা বলছিলাম, তাহলে আমাদের পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল কোন ল মেনে চলে? নিউটনের সেকেন্ড ল মেনে চলে, বিকজ এই ল দিয়ে আমি পার্টিকেলটাকে পুরোপুরিভাবে ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে। ওকে, এবার যেটা নিয়ে আমি এখন ডিসকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে, আগে বল এই যে তুই dx dt করলি, এখানে এক্সটা কি রে? জলদি বলার চেষ্টা করো, এখানে এক্সটা কি? এখানে এক্সটা কি? আচ্ছা, তার আগে বল যে এই যে ইকুয়েশনটা আছে, এটা একটা ভেক্টর ইকুয়েশন, এটা স্কেলার ইকুয়েশন। এই ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন? নাকি একটা ভেক্টর ইকুয়েশন, একটা স্কেলার ইকুয়েশন? জলদি বলার চেষ্টা করো। ভেক্টর ইকুয়েশন। কেন? বিকজ ডান দিকে আমাদের ভেক্টর আছে আর বাম দিকে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন নিজে একটা ভেক্টর।
এবার অ্যাক্সিলারেশনটা কাকে ডেরিভেটিভ পড়ে তৈরি হয়? অ্যাক্সিলারেশনটা ভেলোসিটিকে ডেরিভেটিভ পড়ে তৈরি হয়, তাই তো। আর ভেলোসিটি কাকে ডেরিভেটিভ পড়ে তৈরি হয়? ভেলোসিটি ডিসপ্লেসমেন্টটাকে ডেরিভেটিভ পড়ে তৈরি হয়। তাহলে আমাকে তোরা বল যে ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি ধরনের কোয়ান্টিটি? এটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি এটা ভেক্টর কোয়ান্টিটি? জলদি বলার চেষ্টা কর। এগুলো একদম কিন্তু প্রিলিমিনারি জিনিস, এখন আমরা ঢুকিয়ে নিই আমরা 4th সেমিস্টারে। এটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি এটা ভেক্টর কোয়ান্টিটি? জলদি বলবে একটু। এটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ডিসপ্লেসমেন্টের মানও আছে, ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনও আছে, ঠিক আছে? ওকে, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করে। এটা কিন্তু অনেকে জানে না বলে কিন্তু মারাত্মক লেভেলের প্রবলেম সৃষ্টি হয়। ডিসপ্লেসমেন্ট আঁকতে বললে কেউ আঁকতে পারে না ভালো করে, সমস্যা হচ্ছে আমাদের এটা, যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্কটা কি, একটা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্কটা কি, এটা ভালো করে বুঝতে হবে। সাপোজ আমি স্ট্রেট লাইনটার কথা বলছি, ঠিক আছে? ওকে, খুব ভালো করে শোন। ও এ, খুব ভালো করে শুনি জিনিসটা, ঠিক আছে? সাপোজ একটা পার্টিকেল ও পয়েন্ট থেকে আস্তে 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 কোনো একটা সময় পি পয়েন্টে গেছে, এই লাইন বরাবরই মুভ করছে, স্ট্রেট লাইন বরাবরই মুভ করছে। ডিসপ্লেসমেন্টটা সরি, হ্যাঁ ঠিক আছে, ওটা তো ছোটবেলাকার ডেফিনেশন। আমরা বুঝবো এখন ডিসপ্লেসমেন্টটা ভেক্টর কোয়ান্টিটি কেন। ওয়াই ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন তো সবাই জানে, যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, গুলি মানে ওটা। আমার কথা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা ভেক্টর কোয়ান্টিটি কেন, ডিরেকশনটা কোথা থেকে আসছে ডিসপ্লেসমেন্টের মধ্যে হয়, এটা ভালো করে বুঝতে হবে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর না হলে ভেলোসিটি ভেক্টর হবে না। আর বাবা এক্সটা ভেক্টর বলেই তো ডিএক্স ডিটা হচ্ছে ভেলোসিটি মানে ভেক্টর, আর ভেলোসিটি ভেক্টর বলেই অ্যাক্সিলারেশনটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা কিন্তু একটা ভেক্টর ইকুয়েশন, বারবার করে বলছি কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? চলো বাদ দাও, সেটা আলাদা ব্যাপার। যেটা বলছি, তাহলে ও পয়েন্টে সাপোজ একটা পার্টিকেল ছিল, কোন একটা সময় পার্টিকেলটা চলে গেছে পি পয়েন্টে, খুব ভালো কথা। এবার নেক্সটটা ভালো করে অবজার্ভ কর। আমি যদি বলি যে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত, তুই কোথা থেকে মেজারমেন্ট করবি রে? আমি যদি বলি যে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত বের করো, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলে বের করো, তুই কোথা থেকে বের করবি? কোথা থেকে তুই মেজারমেন্ট করবি? ও পয়েন্ট থেকে। সবাই ও বলছিস তো? সবাই ও বলছিস তো? তার মানে ডিস্টেন্সটা মেজারমেন্ট করা হয় কোন দিক থেকে? জলদি বলো। ডিস্টেন্সটা মেজারমেন্ট করা হয় কোন থেকে? কোন পয়েন্ট থেকে? যেটা ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে একটা পার্টিকেলের ডিস্টেন্স মেজারমেন্ট করা হয় অলওয়েজ। ওই যে বলে না যে এতটা ডিস্টেন্স বাকি আছে তোর, ওটা কোনো ডিস্টেন্স না। যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিস তুই, এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিস, ওটা ডিস্টেন্স। তোর এতটা ডিস্টেন্স বাকি আছে, ওটা কোনো ডিস্টেন্স না, ওটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ওকে, এই যে বলে না যে আর চলে আয় ভাই, তুই আর 2 কিলোমিটার বাকি আছে, ওই 2 কিলোমিটারটা ওর ডিস্টেন্স না, ও যতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে ওর ডিস্টেন্স। এই যে আমি বলছি যে দেখ ভাই, এই সাপোজ পি পয়েন্টের লোক দাঁড়িয়ে আছে, এ বলছে ভাই আর এইটুকুনি ডিস্টেন্স বাকি আছে, এটা ডিস্টেন্সই না, এটা কোনো ডিস্টেন্সই না। ডিস্টেন্স হচ্ছে সেই পার্টিকেলটা কতটা লেন্থ ট্রাভেল করেছে, ওটা হচ্ছে পার্টিকেলের ডিস্টেন্স। কেউ যদি বলে যে তোর এ পয়েন্টে কিছু চিল্লে বলে ভাই তোরা 2 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, ওটা কোনো ডিস্টেন্সই না। কেউ যদি বলে যে তুই ও পয়েন্ট থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিস, ওটা হচ্ছে তোর ডিস্টেন্স একমাত্র। তাহলে আমি যদি এটাকে এক্স ধরি, তাহলে এক্স হচ্ছে পি পয়েন্টের ডিস্টেন্স। এবার আমি যদি বলি যে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত রে, কি বলবি? পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত, কি বলতে পারবি? আগে বল পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটাকে তুই বলতে পারবি? এখানে ডিসপ্লেসমেন্ট বলার জন্য অলওয়েজ আমাকে কি মেনশন করতে হয়? না, ডিসপ্লেসমেন্টের জন্য অলওয়েজ আমাকে কোন জিনিসটা মেনশন করতে হবে? না, আর ডিরেকশন না। ডিরেকশনটা কিভাবে আসছে তুই বোঝাচ্ছি তো। ডিসপ্লেসমেন্টের জন্য আমার না 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 না, কোন পয়েন্টের রেসপেক্টে আমি ডিসপ্লেসমেন্টটা বলছি সেটা আমাকে মেনশন করতে হবে। ডিসপ্লেসমেন্টের জন্য অলওয়েজ আমাকে একটা ফিক্সড পয়েন্টকে কনসিডার করতে হয়। আমি যদি বলি যে পি পয়েন্টে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, তো নেক্সট কোশ্চেনটা হওয়া উচিত কোন পয়েন্টের রেসপেক্টে তুমি বলছো। যদি ও পয়েন্টের রেসপেক্টে তুমি পি এর ডিসপ্লেসমেন্ট চাও, তাহলে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওপি ইকুয়ালস টু এক্স। আর তুমি যদি এ পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্ট চাও, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের এটা। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু বলবি। যদি এই পুরোটা আমাদের ও এ হয়, এই লিখতে যদি আমাদের এ হয়, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের এ মাইনাস এক্স।
আর ও পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে আমাদের এক্স। এবার তোরা বলবি এখানে ডাইরেকশনটা কোথায়, ভেক্টর যে বলছি তোমার ডাইরেকশনটা কোথায়? আরে বাবা আমি বললাম যে এ পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এ মাইনাস এক্স। এবার তুই আমাকে বল যে তুই ডিসপ্লেসমেন্টটা কোন দিক থেকে কোন দিকে ভেবেছিস? তুই যদি এ পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট মাপিস তাহলে তোকে এ থেকে পি অবধি মাপতে হবে না? হ্যাঁ কিনা একটু বল। ফিক্সড পয়েন্ট কোনটা? অলওয়েজ তুই ডিসটেন্সটা কোন পয়েন্টের রেসপেক্টে মাপিস? যে পয়েন্টটা ফিক্সড। তাহলে আমি তোকে যদি এ পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলি তুই কি করলি? তুই এ থেকে পি এর ডিসটেন্সটা মাপলি। এবার তুই এ থেকে পি এর ডিসটেন্সটা মাপলি, খুব ভালো কথা। তাহলে তুই কোন পয়েন্টে তুই এ পয়েন্টের ডিসটেন্স মাপছিস? তাহলে এ থেকে পি এর দিকে ডিসটেন্সটা মাপছিস, মানে তোর ডিরেকশনটা, ডিসটেন্স মাপার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? এ থেকে পি এর দিকে হচ্ছে না? এটা না বুঝতে পারলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। আমি তোকে যখন বললাম যে তুমি এ পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্ট বলো, তুই কি মাপলি? তুই এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্সটা মাপলি, তাই তো? ওটা হচ্ছে এ মাইনাস এক্স। এবার এটাকে ডিসপ্লেসমেন্ট বলছি কেন? বিকজ আমাকে দেখতে হবে যে কোন ডিরেকশনের ডিসটেন্সটাকে মাপলি। তুই এ থেকে পি এর দিকে ডিসটেন্সটা মেপেছিস, তাহলে তো ডিরেকশনটা হয়ে গেল এ টু পি। তাহলে এই এ মাইনাস এক্স এবং এই ডিরেকশনটা টোটালটা হচ্ছে তোর ডিসপ্লেসমেন্ট। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বল বাবা। এই এ মাইনাস এক্স ডিস্টেন্সটা উইথ দিস ডিরেকশন, এটাকে আমি বলছি পি পয়েন্টের এ পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট। এই এ মাইনাস এক্সটা হচ্ছে এ পয়েন্ট থেকে ডিস্টেন্স, বাট এ মাইনাস এক্স উইথ দিস ডিরেকশন এটা হচ্ছে এ পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। এটা কি পুরোপুরি বোঝা গেল? এবার বলতো তোকে যদি ও পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্ট মাপতে হয় তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? ডিসপ্লেসমেন্ট মাপার ডিরেকশনটা কোন দিকে হবে? পি থেকে ও নাকি ও থেকে পি? তাহলে দুটো ডিরেকশন আলাদা না? ও থেকে পি। তাহলে দুখানা ডিরেকশন আলাদা না? দ্যাটস ওয়াই ডিসপ্লেসমেন্ট মানে দেয়ার ইজ এ ডিরেকশন। দ্যাটস ওয়াই ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ইট হ্যাজ distance as well as it has magnitude as well as direction। তার মানও আছে, তার ডাইরেকশন আছে। এটা কি ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার বাবা? এই প্রিলিমিনারি জিনিসগুলো কিন্তু বারবার করে বলছি আমাদের জানতে হবে। আমি যখন কোনো চ্যাপ্টারে ডিসপ্লেসমেন্ট মাপবো না, সবার আগে আমার একটা পয়েন্ট ফিক্স করে নিতে হবে যে আমি এই পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট মাপবো, বাস খতম। ঠিক আছে? ওকে, সাপোজ পার্টিকেলটা ও পয়েন্ট থেকে মুভ করছে অথবা পার্টিকেলটা এ পয়েন্ট থেকে মুভ করছে। এরকম একটা ছবি আছে, এখানে পার্টিকেলটা ও পয়েন্ট থেকে মুভ করছে, এখানে পয়েন্ট হচ্ছে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে মুভ করছে। খুব ভালো করে শোন জিনিসটা। ও পয়েন্ট থেকে পি তে গেছে, একটা পার্টিকেল আছে এ পয়েন্ট থেকে পি তে গেছে। তো আমি যদি ওপরটাতে বলি যে ভাই ও পয়েন্টের রেসপেক্টে পি এর ডিসপ্লেসমেন্টটা কত হবে রে? তুই বলবি ওপি, এটা এক্স। আর আমি যদি এখানে বলি যে ও পয়েন্টের রেসপেক্টে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা কত হবে, এটাও হবে ওপি এক্স। বাট দুটো পিকচারে কিন্তু একটা পিকচারে পার্টিকেলটা এ পয়েন্ট থেকে মুভ করেছে, একটা পিকচারে কিন্তু ও পয়েন্ট থেকে মুভ করেছে। বাট ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি আমি কি দেখবো যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা আমি কোন পয়েন্ট থেকে মাপছি। যেহেতু এর ডিসপ্লেসমেন্টটা ও পয়েন্টের রেসপেক্টে মেপেছি, এটার ডিসপ্লেসমেন্টটা ও পয়েন্টের রেসপেক্টে মেপেছি, তাহলে আমি এই ডিস্টেন্সটাকে মাপবো। সেটা তুই ও থেকে পিতের দিকে যা বা তুই এ পয়েন্ট থেকে পি পয়েন্টের দিকে যা, ডিসপ্লেসমেন্টটা আমি যেহেতু দুটো পিকচারে একটা পয়েন্টের রেসপেক্টে মাপছি, তাহলে এটা হচ্ছে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ফার্স্ট পিকচারে, এটা হচ্ছে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট সেকেন্ড পিকচারে। এটা কি পুরোপুরি বোঝা গেল বাবা? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু বারবার করে বলছি আমাদের জানতে হবে, সব 11-12 জিনিস, বাট এগুলো কেউ বলে না, এগুলো কেউ বলে না। ডো নট ডিসপ্লেসমেন্ট বলে অঙ্ক করা শুরু করে দিল, ঝাপাঝাপ শুরু করে দিল। বাট আমাদের যদি এখন এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, একটা অঙ্ক নামাতে পারবো না। মোশন ইন স্ট্রেট লাইনের, মোশন ইন স্ট্রেট লাইন পারবো না, মোশন ইন প্লেন পারবো না, ঘন্টা কিচ্ছু পারবো না। ফার্স্ট ছবিতে ডিরেকশনটা এদিকে হবে, সেকেন্ড ছবিতে ডিরেকশনটা এদিকে হবে। আমি তো পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট মাপছি না, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট মাপছি, মানে ও থেকে পি অবধি আমাকে ডিসটেন্সটা মাপতে হবে। আর এখানেও আমি ও পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট মাপছি, তো ও থেকে পি তে ডিরেকশন হবে ডিসপ্লেসমেন্টের। বোঝাতে পারলাম পুরোপুরি জিনিসটা? কিন্তু এই ছবি থেকে এই ছবিতে পার্টিকেলটা ও পয়েন্ট থেকে ও থেকে এর দিকে যাচ্ছে, এই ছবিতে পার্টিকেলটা এ থেকে ও এর দিকে যাচ্ছে। বাট দুজনের ডিসপ্লেসমেন্টটা দেখ সেম। কেন? বিকজ দুজনের ডিসপ্লেসমেন্ট আমি ও পয়েন্ট থেকে মেপেছি।
এটা কি প্রত্যেকের কাছে বুঝি? রাজশ্রী ব্যাপারটা কি বুঝতে পারলি নাকি একটু ধোঁয়াচা হয়ে গেল? আমাকে একটু বল, মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে তোর। ব্যাপারটা এখন কি বুঝতে পেরেছিস পুরোপুরি নাকি? দুটো ছবির মধ্যে ডিফারেন্সটা কি, দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি? একটাতে পার্টিকেলটা এ থেকে ও এর দিকে যাচ্ছে, একটাতে ও থেকে এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। বাট আমি দুটো অঙ্কের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কোন পয়েন্টের রেসপেক্টে মেপেছি? আমি ও এর রেসপেক্টে মেপেছি। তাহলে পার্টিকেলটা এখানে ও থেকে আস্তে আস্তে পি এর দিকে গেছে, তাহলে আমি তো ও পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট চাই, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা কি? ও থেকে পি এই ডিসটেন্সটা। আমি যদি এটাকে এক্স বলি তাহলে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের এক্স। এখানে পার্টিকেলটা এ থেকে আস্তে 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 পি পয়েন্টে এসছে, আমি পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট জানতে চেয়েছি। যেহেতু ও পয়েন্টের রেসপেক্টে মাপছি আমি ডিসপ্লেসমেন্টটা, তাহলে এটা আমাদের পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে না? তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমি কার রেসপেক্টে মাপছি? ও এর রেসপেক্টে মাপছি। তাহলে ও থেকে পি এর দিকে হবে আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা, এবং সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের এক্স। এবার বুঝতে পারলি জিনিসটা? হ্যাঁ কি না একটু বলবি? দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি ছিল? যে একটা পার্টিকেল ও থেকে এর দিকে যাচ্ছে, একটাতে এ থেকে ওর দিকে যাচ্ছে। বাট যেহেতু দুটো ক্ষেত্রে আমি ও পয়েন্টের রেসপেক্টের ডিসপ্লেসমেন্টটা বের করার চেষ্টা করেছি, তাহলে ও থেকে পি এর দিকে ডিস্টেন্সটা মেপেছে দুটোর ক্ষেত্রে। এটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, তাও ও থেকে পি এর দিকে ও থেকে পি এর ডিরেকশন ডিস্টেন্স মেপেছে। এটা এ থেকে পি এর দিকে আসছিল, ও এর দিকে আসছিল, তাও ও থেকে পি এর দিকে আমাদের ডিসপ্লেসমেন্টে মেপেছে। এবার কি পুরোপুরি বোঝা গেল? জলদি বলবে আমাকে একটু। না, নেগেটিভ পজিটিভ সেটাতে পরে আসছি, নেগেটিভ পজিটিভ সেটাতে পরে আসছি। আগে বল জিনিসটা বুঝতে পারলি কিনা, আগে বল জিনিসটা বুঝতে পারলি কিনা? মাথায় রাখবি আমরা অলওয়েজ ডিসপ্লেসমেন্টটা ও পয়েন্টের রেসপেক্টেই মাপবো। প্রত্যেকটা অঙ্কের জন্য একটা পয়েন্ট ফিক্স করে নেবে। আমাদের যে কোনো অঙ্ক, ফার্স্ট চ্যাপ্টারে আমাদের যে কোনো অঙ্ক হোক না কেন, আমরা ডিসপ্লেসমেন্টটা কিন্তু ও পয়েন্টের রেসপেক্টেই মাপবো। সে ও থেকে এ এর দিকে যাক পার্টিকেলটা, যেহেতু প্রথম চ্যাপ্টারে না মোশন ইন স্ট্রেট লাইন, তো ও থেকে এ এর দিকে যাক পার্টিকেলটা বা এ থেকে ও এর দিকে আসুক পার্টিকেলটা, যায় আসে না, আমরা ডিসপ্লেসমেন্টটা কিন্তু ও থেকে পি এর দিকেই মাপবো। আমি ও পয়েন্টের রেসপেক্টেই ডিসপ্লেসমেন্টটা মাপবো। এটা কি পুরোপুরি বোঝা গেছে? এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? এটা পুরোপুরি প্রত্যেকের কাছে ক্লিয়ার? না হলে কিন্তু আমি এগোতে পারবো না। এটা ইচ অ্যান্ড, এগুলো জাস্ট একদম রাফ জিনিস, রাফ জিনিস এগুলো আমাদের, ঠিক আছে? ওকে ওকে আচ্ছা, এবার 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 আমি মেন জিনিস আসছি, যেটা আমাদের কাজে লাগবে। আমি একদম মেন টপিক এবার আসছি, যেটা আমাদের মেনলি কাজে লাগবে এই চ্যাপ্টারের জন্য। খুব ভালো করে শুন জিনিসটা। যেহেতু আমি বললাম যে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল নিউটনের সেকেন্ড ল মেনে চলে, তো নিউটনের সেকেন্ড ল বানানোর জন্য কি লাগে? মাস লাগে, অ্যাক্সিলারেশন লাগে, আর ফোর্স লাগে। খুব ভালো করে শুনবি কিন্তু জিনিসটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গাটা, খুব ভালো করে শুন। আমি দুখানা পিকচার এখানে আছি, এটা কিন্তু এবার লেখা শুরু কর, এবার লেখা শুরু কর কিন্তু, ঠিক আছে? ওকে, খুব ভালো করে কিন্তু আরো বোঝার চেষ্টা কর, ঠিক আছে? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। আচ্ছা শুনবি জিনিসটা একটু। এবার ওপরের ছবিটায় কোন একটা সময় পার্টিকেলটা পি পয়েন্ট আছে। আমি কি বলেছি? যে কোনো অঙ্কই থাক না কেন, আমি ডিসপ্লেসমেন্টটা কোন পয়েন্টের রেসপেক্টে মাপবো? জলদি বলো। আমি ডিসপ্লেসমেন্টটা কোন পয়েন্টের রেসপেক্টে মাপবো? যে কোনো অঙ্কই হোক না কেন, ডিসপ্লেসমেন্টটা আমি কোন পয়েন্টের রেসপেক্টে মাপবো? ও পয়েন্টের রেসপেক্টে মাপবো। তাহলে এখানেও পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা এক্স, ডিরেকশনটা কোন দিকে? এদিকে। এখানেও পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট এক্স, ডিরেকশনটা কোন দিকে? একদিকে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? ও থেকে পি এর দিকে। খুব ভালো করে কিন্তু অবজার্ভ করার চেষ্টা করবি। ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা কোন দিকে? ও থেকে পি এর দিকে। এবার খুব ভালো করে অবজার্ভ করো। আমি ওপরের ছবিতে এবার কি বললাম? পার্টিকেলের ওপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে কি পার্টিকেলটা মুভ করতে পারে? পার্টিকেলটা মুভ করছে, তার উপর নিশ্চয়ই কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটা যেরকমই ফোর্স জন্য কোনো যায় আসে না, ঠিক আছে? তাহলে ওপরের ছবিতে এই যে পি পয়েন্টে পার্টিকেলটা আছে, তার উপরে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তার ডিরেকশনটা আমি এইদিকে নিচ্ছি। এবার দেখ, যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি,
তাহলে ফোর্সের ডাইরেকশন আছে। এবার যদি বলি যে ফোর্সটা এই লাইন বরাবর কাজ করা হয়েছে, ফোর্সটা তো পি পয়েন্টে পার্টিকেলটার উপরে কাজ করেছে না, তাহলে ফোর্সটা কি এই লাইন বরাবর কাজ করেছে, তাহলে ফোর্সের ডিরেকশন কতগুলো থাকবে? ফোর্স যদি এই লাইন বরাবর কাজ করে তাহলে ফোর্সটার ক ধরনের ডিরেকশন হতে পারে? একটা লেফট টু রাইট হতে পারে, একটা রাইট টু লেফট হতে পারে। আমি যদি বলি যে ফোর্সটা এই লাইনের উপরে কাজ করছে, আমি তো পি পয়েন্টে পার্টিকেলটার উপরে ফোর্সটা অ্যাপ্লাই করেছি না, তাহলে যেহেতু পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তাহলে এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে ওটাও স্ট্রেট লাইন বরাবরই কাজ করবে। তাহলে আমার কথা হচ্ছে যেহেতু ফোর্সটা ভেক্টর একটা, মানে তার ডিরেকশন আছে, তাহলে এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে হতে পারে? স্ট্রেট লাইন তো একটা, তাহলে হয় লেফট টু রাইট হবে অথবা রাইট টু লেফট হবে। এছাড়া কি আর কোনো ডাইরেকশন আছে? জলদি বল, এছাড়া কি ফোর্সটার আর কোনো ডিরেকশন থাকতে পারে? জাস্ট তোমাকে এটুকুনি জিনিস বল, এছাড়া কি ফোর্সটার আর কোনো ধরনের ডাইরেকশন থাকতে পারে? আরে বাবা, স্ট্রেট লাইন বরাবর তো মুভ করছে পার্টিকেলটা, তাহলে আর কি ডাইরেকশন থাকবে এখানে আমাদের? ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না একটু বলবি? ওকে, এটা পুরোপুরি ক্লিয়ার সব হয়েছে, খুব ভালো। এবার দেখো, ভালো অবজার্ভ করার চেষ্টা কর। এবার তাহলে এখানে পার্টিকেলটা কোন ল মেনে চলবে? পার্টিকেলটার মাস যদি স্মল এম হয় তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স লিখবো। এখানেও সেম জিনিস, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স লিখবো। ঠিক আছে, এবার খুব ভালো করে শোন, যেহেতু নিউটনের সেকেন্ড লটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, তাহলে ভেক্টর ইকুয়েশনে খালি কি মান সেম রাখতে হয় নাকি দুটোর ডিরেকশনও সেম রাখতে হয়? বাম দিকের মান আর ডান দিকের মান কি খালি সেম রাখতে হয়? ভেক্টর ইকুয়েশনে কোন কোন জিনিস সেম থাকে? আমি যদি বলি যে এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, এই কথাটার মানে কি রে? এই কথাটার মানে হচ্ছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোর মান সেম এবং দুটো ভেক্টরের ডাইরেকশনও সেম। যখন একটা ইকুয়েশন ভেক্টর ইকুয়েশন হয় তার জন্য দুখানা জিনিস খেয়াল রাখতে হয়। একটা স্কেলার ইকুয়েশন হলে x + 2 = 4 হলে x + 2 এর যা মান 4 এরও তাই মান, খালি মান দেখলে আমাদের হয়ে যায়। বাট এটা ভেক্টর ইকুয়েশন আমার কি কি দেখতে হয়? যে বাম দিকে যে ভেক্টরটা আছে ডান দিকে যে ভেক্টরটা আছে ওদের মান তো সেম হবেই হবে, তার সাথে সাথে দুখানা ভেক্টরের ডাইরেকশনও সেম হবে। হ্যাঁ কি না একটু বলবি? এটা কি পুরোপুরি বোঝা গেল? জলদি রেসপন্স করো বাবা। এটা কি ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? তাহলে যেহেতু এটা ভেক্টর ইকুয়েশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স, তার মানে বাম দিকের ডাইরেকশন আর ডান দিকের ডাইরেকশন দুটো ডাইরেকশন আমাকে সেম রাখতে হবে। এবার আমাকে বল বাম দিকে যে ডিসপ্লেসমেন্টটা আছে তার ডাইরেকশন কোন দিকে? জলদি বলার চেষ্টা করো। বাম দিকের ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে? লেফট টু রাইট তো? জলদি বলার চেষ্টা করো। এটা ডিরেকশন লেফট টু রাইট তো? লেফট থেকে রাইটের দিকে আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন তো, তার মানে ভেলোসিটি ডিরেকশন লেফট টু রাইট, অ্যাক্সিলারেশনের ডিরেকশন লেফট টু রাইট। যেহেতু এক্স এর ডিরেকশন আমাদের লেফট থেকে রাইটের দিকে, তার মানে ভেলোসিটি ডিরেকশন আমাদের লেফট টু রাইট, অ্যাক্সিলারেশনটা আমাদের লেফট টু রাইট। ঠিক আছে, তাহলে আমি যদি মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু খালি এফ লিখি তাহলে কি ইকুয়েশনটা ঠিক হচ্ছে? মানে দুজনের মান এবং ডিরেকশনটা কি সেম হচ্ছে? হ্যাঁ কি না? আগে ভালো করে দেখ, সেম হচ্ছে না? বাবা সেম কেন হচ্ছে না? সেম হচ্ছে তো। বাম দিকে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা লেফট থেকে রাইটের দিকে, ফোর্সের ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে, তাহলে এদের দুজনের মান তো এমনিই সেম ছিল যে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স। বাট আমি দেখছিলাম যে দুজনের ডিরেকশনটা সেম কিনা, ফোর্সের ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে, তাহলে ঠিক আছে তো। বাট আমি যদি এখানে সেম জিনিসটা করি, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স, তাহলে কি এই ইকুয়েশনটা ঠিক ইকুয়েশন হবে নাকি ভুল হবে? এটা কি ঠিক ইকুয়েশন নাকি ভুল ইকুয়েশন? এটা ভুল ইকুয়েশন। কেন? দুজনের মান তো সেম, ফোর্সের মান এবং মাস ইনটু অ্যাক্সিলারেশনের মান সেম, বাট দুজনের কি ডাইরেকশনটা সেম? ডাইরেকশনটা আলাদা। তাহলে হয় তুই ডান দিকের ডাইরেকশনটা বাঁ দিকের সাথে সেম কর, অথবা তুই বাঁ দিকের ডাইরেকশনটা ডান দিকের সাথে সেম কর। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? এবার আমাকে বল এফ এর ডিরেকশনটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, তাহলে কি করলে এর ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে হয়ে যাবে? দুজনের ডিরেকশন সেম করতে গেলে কি করতে হবে? এই এফ এর ডিরেকশনটা আমাদের হচ্ছে আমাদের রাইট থেকে লেফটের দিকে, তাহলে কি করলে এফ এর মানে ফোর্সের ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে হয়ে যাবে? আরে বাবা, ফোর্সের ডিরেকশন যদি রাইট থেকে লেফটের দিকে হয় তাহলে মাইনাস এফ এর ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে হয়ে যায় না?
লেফট থেকে রাইটের দিকের ফোর্সের মানটা কত মাইনাস এফ, তো এটাকে মাইনাস চাপালে তো আমাদের ফোর্সের ডিরেকশনটা লেফট থেকে রাইটের দিকে হয়ে যাবে। তাহলে তুই এফ এর আগে মাইনাস সাইন দিয়ে দে। যেই তুই এফ এর আগে মাইনাস সাইন দিলি তাহলে বাম দিকে আমাদের ডিসপ্লেসমেন্টের ডাইরেকশনটা আর ডান দিকে যে ফোর্সটা লিখেছি তার ডাইরেকশনটা সেম হয়ে গেল। এবার তো যদি এফ এর আগে মাইনাস দিতে ইচ্ছা না করে তাহলে তুই এর আগে মাইনাস দিয়ে দে। এটা মানে কি ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা আমাদের লেফট থেকে রাইটের দিকে ছিল, যে আমি মাইনাস দিয়ে দিলাম তাহলে এখন এর ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হয়ে গেল, রাইট থেকে লেফটের দিকে হয়ে গেল। কি রে, এর আগে মাইনাস সাইন দিয়ে দিলে এই বাম দিকে যে অ্যাক্সিলারেশনটা আছে ওর ডিরেকশনটা রাইট থেকে লেফটের দিকে হয়ে গেল না? তাহলে দেখ এফ এর ডিরেকশন আর অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা সেম হয়ে গেল। আলটিমেটলি দুটো ইকুয়েশন তো সেম, তুই এর আগে মাইনাস সাইন দে বা তুই এর আগে মাইনাস সাইন দে, আলটিমেটলি ইকুয়েশনটা তো একই আসছে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? আলটিমেটলি মান তো সেম আমরা সবাই জানি, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু ফোর্স, বাট যেহেতু এটা একটা ভেক্টর ইকুয়েশন তো দুজনের ডিরেকশনটা আমার সেম রাখতে হবে। এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? এটা কি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পেরেছিস? এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? ঠিক আছে, ওকে। যেই ফোর্সটার ও এর থেকে অপোজিটে কাজ করে, যেই ফোর্সটা ও থেকে এ এর দিকে কাজ করছে, মানে ও পয়েন্টের দিকে না, ও পয়েন্টের অপোজিটে কাজ করছে, সেই ফোর্সটাকে বলা হয় রিপালসিভ ফোর্স। সেই ফোর্সটাকে বলা হয় রিপালসিভ ফোর্স। কেন বলতো রিপালসিভ ফোর্স বলা হয়? বিকজ এই ফোর্সটা পি পয়েন্টে যে পার্টিকেলটা আছে তাকে দূরে সরানোর চেষ্টা করছে, ও পয়েন্ট থেকে দূরে সরানোর চেষ্টা করছে। পি পয়েন্টের পার্টিকেলটার উপরে ফোর্সটা যদি এদিকে কাজ করে তাহলে পি পয়েন্টের পার্টিকেলটা ও এর কাছে আসবে নাকি দূরে যাবে? বলার চেষ্টা করো বাবা। পি পয়েন্টের পার্টিকেলটা কি ও পয়েন্টের দিকে আসবে নাকি দূরে যাবে? তোর ফোর্সটা থেকে কি মনে হচ্ছে? ফোর্স যদি পার্টিকেলটার উপরে কাজ করে তাহলে পার্টিকেলটা ও এর দিকে আসবে নাকি দূরে যাবে? দূরে যাবে। দূরে যাওয়ার ইংরেজি মানে কি? রিপালস করা। রিপালস করা, দূরে চলে যাচ্ছে পরস্পরের থেকে। তো যেই ফোর্সটা পি পয়েন্টটাকে ও থেকে দূরে নিয়ে যাচ্ছে তাকে বলা হয় রিপালসিভ ফোর্স। বিকজ এ কাছে আনার চেষ্টা করছে না, দূরে নিয়ে যাচ্ছে। দূরের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে রিপালস। সেম ভাবে তাহলে বলতো এই ফোর্সটা কি ধরনের ফোর্স হবে? এই তো যদি পি পয়েন্টের পার্টিকেলটার উপরে এই ফোর্সটা কাজ করে, এটা পার্টিকেলটাকে ও এর দিকে আনার চেষ্টা করছে নাকি ও থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? বলার চেষ্টা করো বাবা। এই ফোর্সটা পি পয়েন্টের পার্টিকেলটাকে ও এর দিকে আনার চেষ্টা করছে নাকি ও থেকে দূরে নিয়ে যাচ্ছে? কাছে আনার চেষ্টা করছে। কাছে আনাটাকে কি বলা হয়? অ্যাট্রাকশন বলা হয়। তাহলে এই ধরনের ফোর্সকে বলা হয় অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে মাথায় রাখবি, কোশ্চেনে যদি অ্যাট্রাকটিভ ফোর্স মেনশন করে দেয় তাহলে নিউটনের সেকেন্ড লতে ডান দিকে মাইনাস আসবে, আর যদি কোশ্চেনে রিপালসিভ ফোর্স মেনশন করে দেয় ইকুয়েশন মোশনের ডান দিকে প্লাস সাইন আসবে। এইভাবে মনে রাখার চেষ্টা করবি। যদি আমাদের ফোর্সটা বলে দেয় অ্যাট্রাকটিভ ফোর্স তাহলে শিওরলি ইকুয়েশন মোশনের ডান দিকে মাইনাস আসবে ফোর্সের আগে, এবং যদি ফোর্সটাকে বলা হয় রিপালসিভ ফোর্স তাহলে ইকুয়েশন মোশনের ডান দিকে প্লাস আসবে। এটা কি পুরোপুরি বোঝা গেল বাবা? এই পার্টিকুলার জিনিসটা আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য ইকুয়েশন অফ মোশন, এটা হচ্ছে রিপালসিভ ফোর্সের জন্য ইকুয়েশন অফ মোশন। এই দুখানা জিনিসই আমার খালি কাজে লাগবে, আর কিছু লাগবে না। বাদবাকি প্রিলিমিনারি জিনিসগুলো প্রত্যেকে বুঝতে পেরে গেছিস তো? বাদবাকি এটা প্রিলিমিনারি জিনিস প্রত্যেকে বুঝতে পেরে গেছিস তো? না, ফোর্সের উপর ভেক্টর সাইন না দিলে প্রবলেম নেই, এটাকে ধরে নিচ্ছি আমরা ভেক্টর, ব্যাস। ভেক্টর সাইন দিতে হবে এরকম কোনো মানে নেই। কেউ কিছু বলবি? বল। কেউ কিছু বলবি? মাইকটা অফ কর, মাইকটা অফ কর, মাইকটা অফ কর, মাইকটা অফ কর। বেশি কথা বললাম না, আরো কিছু বলতে পারতাম বাট বেশি কথা বললাম না, ঠিক আছে? ব্যাপারটা কি সবার কাছে পুরোপুরি পরিষ্কার? প্রিলিমিনারি কাজটা কি পুরোপুরি বুঝতে পেরেছি? আমরা কিন্তু এই পার্টিকুলার দুখানা ইকুয়েশন নিয়ে পরে কিন্তু সব অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের মোশন ইন স্ট্রেট লাইন, একটা পার্টিকেল স্ট্রেট লাইন বড় অঙ্ক করছে। ওই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমরা হয় এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশন দিয়ে সলভ করবো, গল্প শেষ। ক্লিয়ার সবার কাছে? দাদা আর কি পড়াবে? না না, এখন আর পড়াবো না, ঠিক আছে? ওকে। আর একটা সুন্দর জিনিস আছে, একটা সুন্দর জিনিস আছে, যাই সেটা আলাদা ব্যাপার।
ওসব আউট নলেজের জিনিস, কোনোদিন বলবো ওগুলো অবশ্যই, ঠিক আছে। নিউটন যখন নিউটনের সেকেন্ড ল লিখছিল তখন আমাদের ক্যালকুলাস আবিষ্কার হয়নি, তখন নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেনি। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশনে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এলো কোথা থেকে? যখন নিউটন সেকেন্ড ল লিখছিল না, তখন এই মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স লিখেছিল তো, তখন আমাদের ক্যালকুলাস আবিষ্কারই হয়নি। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার লিখছি কীভাবে? ডেরিভেটিভ ফেরিভেটিভ তখন কেউ জানে না, 1600 খ্রিস্টাব্দের কথা আমি বলছি। তাহলে লিখলো কীভাবে এটা? ওখানে কি আদেও ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার লেখা ছিল, নাকি অ্যাক্সিলারেশনটাকে ওরা কীভাবে তখন ডিফাইন করতো? তখন তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসেনি। তাহলে এই অ্যাক্সিলারেশনটাকে কি তখন ওরা ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার লিখতো, নাকি অন্য কিছু লিখতো? কী ধরনের অ্যাক্সিলারেশন ছিল তখন? তখন ভেলোসিটি ডিএক্স ডিটি ছিল না তখন। তাহলে তখন ভেলোসিটি মানে কী ছিল, অ্যাক্সিলারেশন মানে কী ছিল? তখনও কিন্তু ভেলোসিটি অ্যাক্সিলারেশন ছিল। সেই ভেলোসিটি মানে কী ছিল, অ্যাক্সিলারেশন মানে কী ছিল, কোনোদিন বলবো আমি। আজকে আমি বেশি কথা বললাম না, মাথা পাগল হয়ে যাবে বেকার। এটা বোঝা গেছে? তাহলে নিউটন কিন্তু এই জিনিসটা তখন লেখেনি, খালি বলেছিল যে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স। প্রিন্সিপিয়া বইটা খুলে দেখো, ওখানে কিন্তু ইকুয়েশন অফ মোশন এটা লেখা নেই, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক বলেছি, ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে এগুলো নিয়ে আমরা একদিন আলোচনা করবো যে ক্যালকুলাস আবিষ্কার না হয়েও কী করে অ্যাক্সিলারেশন বা ভেলোসিটি ডিফাইন করা হয়েছে। এটা তো হওয়া উচিত না, যা সেটা আলাদা ব্যাপার। চলো আজকের মতো এখানে রাখছি, ঠিক আছে? ওকে, কালকে আমাদের কোনো ক্লাস নেই, শনিবার দিন আবার ক্লাস আছে। বুকের কথা আমি বলে দিয়েছি, গ্রুপে বলে দিয়েছি, মিরাজুল আবার বলে দেবে। হ্যাঁ কি বললি অন্বেষা? বুকের কথা আমি বলে দিয়েছি। এই রোববার অফলাইন হবে না, এর ওপর অফলাইন আমি নেবো না, ঠিক আছে? ওকে, এই রোববার আমি অফলাইন নেবো না, নেক্সট রোববার থেকে অফলাইন আমি চালু করবো, ঠিক আছে? চলো আজকের মধ্যে এখানে রাখছি আমি, টাটা। হ্যাঁ অনলাইন হবে।